এইসব যৌনপল্লীতে, যে কোনো যৌনপল্লীতেই মানে মাইনর মেয়েদের না খুব ডিমান্ড। সে পাটাকে একটা বিশেষ ভঙ্গিতে সরিয়ে ওর প্রাইভেট পার্টটা ওকে দেখাচ্ছে। জামা কাপড় বিহীন যে মূর্তিটা উনি দেখতে পেলেন, হট করে চোখ দুটো না জ্বলে উঠল। আর দেখতে পাচ্ছেন ওই যে চোখ দুটো হালকা হালকা না গলতে গলতে নিচে নিচে নামছে। কি বলছিস? হ্যাঁ, ও দেখতে পেল একটা সাংঘাতিক জিনিস ওরকম ভাবে বসে রয়েছে। আগের দিনের মূর্তিটার থেকে বেশ কিছুটা আকারে বড়, কিন্তু তার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। একজন রাজনৈতিক নেতা, তাকে সবাই চেনে। তো নতুন মেয়ে তার টার্গেট থাকতো সবসময়। তার প্রাইভেট পার্টে কাচের বোতল ইনসার্ট করে সেই কাচের বোতলটা ভেতরেই ভেঙে দেয়। মানুষের থেকে বড় পাশবিক কেউ নেই, অ্যাকচুয়ালি নেই। মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। ওকে মায়া কাটাতে বল। ও যদি মায়া কাটাতে না পারে এখান থেকে বেরোতে পারে। ইন জেনারেলি আমি খুব একটা বলি না, কিন্তু আজকের এই এপিসোডটা এতটাই সিরিয়াস। ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই এপিসোডটা যতজনের সাথে পারুন শেয়ার করুন। কারণ আজকের এই এপিসোডের মধ্যে শুধু ভূত প্রেত, কোনো এন্টিটি এইগুলোকে নিয়ে যে কথা বলা হয়েছে সেটা নয়, সমাজের এমন একটা রিয়েলিটি আমাদের সামনে উঠে এসেছে যেটার ব্যাপারে হয়তো আমরা খুব একটা অবগত নই, আমরা জানতে পারি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। আজকে আমরা সমাজের সেই সকল মানুষের বিষয়ে কথা বলবো যাদের চিৎকার, যাদের কান্না শোনার মতো হয়তো খুব কম মানুষই রয়েছেন, যাদের জন্য আমাদের সমাজ কিছু পুরুষের পাশবিক অত্যাচার থেকেও বেঁচে যাচ্ছে। তাদের নিয়ে আজকের ঘটনা। কলকাতার একটি প্রসিদ্ধ যৌনপল্লীর ঘটনা এটা, এবং ঘটনাটা যে শেয়ার করেছে তাকে আমি একটাই কথা বলতে চাই, ভালো থেকো। আজকে আমাদের সাথে এই পডকাস্টে ছিল দীপাঞ্জনা। আজকের এই ঘটনাটা সেন্সিটিভ মানুষদের জন্য নয়, বাট অন্য সময় হলে আমি বলতাম যে আপনারা স্কিপ করে দিন, বাট আমি বলবো আজকের এই এপিসোডটা দেখুন আপনারা। এবং সমাজের এই বাস্তবটা না সবার সামনে উঠে আসা উচিত। কিছু কিছু নারী, কিছু কিছু মেয়ে, বাচ্চা মেয়ে, তারা এমন কিছুর মধ্যে দিয়ে যায় যা কল্পনারও বাইরে। আপনারা যদি নিজের লাইফের এরকমই কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দরকার পড়ে আমার থেকে, আপনারা এই সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অফিসিয়াল নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। যদি আপনার লাইফে এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন যেখান থেকে বেরোতে পারছেন না, ফেসে আছেন, এমন কিছুর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেটাকে হয়তো ব্যাখ্যাও করতে পারছেন না, একটাই কথা মনে রাখবেন, আমি আপনাদের সাথে আছি। আজকে দীপাঞ্জনার বার্থডে, আমি ওকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। আপনারাও তাকে উইশ করুন এবং আমাদের পাশে থাকুন। এই পুরো প্রচেষ্টা আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো দীপাঞ্জনা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বল, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও ভালো আছি। বেশ অনেক মাস আগে তোর সাথে আমরা একটা পডকাস্ট করেছিলাম এবং সেখানে মানুষজন তোর ঘটনা শুনেছে। ইভেন তারা তোর ঘটনা আবারও চেয়েছে, বারবার চায়। কিন্তু আজকে আমি একটা পার্সোনাল কারণের জন্য তোর সাথে এই এপিসোডটা হয়তো বানাচ্ছি। এমন কিছু ইনফরমেশন, এমন কিছু জিনিসপত্র তোর সামনে এসেছে বা তোকে জানানো হয়েছে যেটা আমার মনে হয়েছে সবার জানা উচিত। পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী যারা বাংলায় কথা বলেন বা শোনেন, এই অপশানটাই রয়েছে যদিও আমাদের কাছে এখন, তাদের কাছে এই জিনিসটা পৌঁছানোটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা একটা আলোকিত জগতের মধ্যে হয়তো বসবাস করি, বাট এর পেছনেই একটা অন্ধকার জগৎ রয়েছে যার ব্যাপারে কেউ জানে না। আর সেই জায়গাটা জানাটা খুব প্রয়োজনীয়, কারণ আমাদের বয়সী, আমাদের থেকে কম বয়সী, আমাদের থেকে আরও
বেশি বয়সী অনেক মানুষজন এটা শিকার, এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি চাই এই জিনিসটা সবার সামনে আসুক। কি হয়েছিল আমি ডাইরেক্ট তোর কাছে চলে যাব। দেখ, এই ঘটনাটা আমি যখন জানতে পারি, কিভাবে আমি জানতে পেরেছিলাম সেটাও অল্প বিস্তর আমি বলে দেবো। তবে আমি এটা শোনার পর আমার যেটা মনোভাব হয়েছিল সেটা হচ্ছে যে ভূত বা ভৌতিক অলৌকিক জিনিসটাকে আমরা যত বেশি ভয় পাই, আমার মনে হয়েছিল এটা শোনার পর যে মানুষের থেকে বেশি ভয়ঙ্কর কিছু হয় না। ওকে, অলৌকিক জিনিসে আমরা ভয় পাই ঠিকই, কিন্তু মানুষের থেকে বেশি সাংঘাতিক, ভয়ঙ্কর বা ক্রূর আর কিছু হয় না। তো সেইটাই আজকে তোকেও বলবো, তোর দর্শকদেরও বলবো যে ব্যাপারটা আমার কাছে সামনে এসেছিলো। আমি একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাদের বিভিন্ন পডকাস্ট দেখে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। সেই এনজিওর কাজ হচ্ছে যারা পতিতালয়ে বসবাস করেন তাদের নিয়ে। তো এই যে হিউম্যান ট্রাফিকিংয়ের যে ব্যাপারটা হয়, তো সেখানে অনেক মাইনর মেয়েদেরকেও বিভিন্ন ছলনা করে বল, কিডন্যাপিংয়ের মাধ্যমে বল, তাদেরকে হিউম্যান ট্রাফিক করা হয়। তো তাদেরকে উদ্ধার কাজ করেন এই এনজিও। সেই এনজিওর নাম আমি নিচ্ছি না, তারা অ্যালাউ করেনি আমাকে। তো তারা এই উদ্ধার কার্য করেন এবং যেই সব পতিতারা একটা বয়সের পর আর কাজ করতে পারেন না, কর্মক্ষম থাকেন না, তাদের একটা অন্য কর্মসংস্থান দেওয়া। কারণ তাদের একটা বয়সের পর তাদের পরিণতিটা খুব সাংঘাতিক হয়। আমি এখানে একটা ইন্টারাপ্ট করছি। তুই যে বলছিস মানে সাধারণভাবে পতিতা বলা হয়, আমি এই টার্মটার সাথে একদমই একমত নই। একদমই না, আমিও তাই না। তারা নিজেদের চয়েসে হননি, একদম তাদেরকে বাধ্য করা হয়েছে। তো ওনারা পতিতা কিভাবে? যাই হোক, তো তাদেরকে আমি যৌনকর্মী বলতে পারি, ঠিক আছে। তো একটা বয়স পরে তাদের আর ওই কাজটা করার তারা অ্যাবেল থাকেন না, এবং তখন তাদের এমনই দুরবস্থা হয় যে তাদেরকে অলমোস্ট না খেয়ে মারা যেতে হয়। কি বলছিস? হ্যাঁ, তাদের কাছে কোনো কাজ থাকে না আর অন্য কাজের কোনো অপশন থাকে না। তো তাদেরকে নিয়ে তারা কাজ করেন, অন্য কর্মসংস্থান দেয়, বিভিন্ন কারখানা বল, আরও অনেক ধরনের কাজ তারা করেন। তো তারা যাতে অ্যাটলিস্ট খেয়ে পড়ে বাঁচতে পারে। তো সেই এনজিওর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম যে আমি কি কিছু করতে পারি, কারণ আমার এতটা আমি যে এতটা খারাপ লেগেছিল আমার শুনে যে আমি নিজে থেকে কি কন্ট্রিবিউট করতে পারি। তো তারা বলেছিল যে অ্যাজ সাচ তো সেরকম কিছু নেই, খুব অ্যাক্টিভভাবে যদি না আমি থাকতে পারি। এবার আমার যেহেতু এখানে কাজকর্ম রয়েছে, সে কারণে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারবো না। তো সেই সূত্রেই সেই ভদ্রমহিলার সাথে আমার আলাপ হয়েছিল এবং ভালো পরিচয় হয়ে গিয়েছিল। তো তিনি একজন যৌনকর্মীর কথা বলেন যে কিনা এই ধরনের অলৌকিক তার কিছু অভিজ্ঞতা আছে। তো সে তিনি এবং যে যৌনকর্মীর কথা আমি বলছি, তারা দুজনেই কিন্তু তোর প্রোগ্রামস দেখেন। এনজিওর যিনি আছেন এবং যিনি যৌনকর্মী, তিনিও তোর প্রোগ্রামস দেখেন। তোর এই গোস্তবের আড্ডার যে পডকাস্ট বল বা তোর কল রেকর্ডিং তারা শোনেন, হ্যাঁ, সেগুলো শুনে থাকেন। তো সেই থেকে সেই যৌনকর্মী তিনি ওই যে এনজিওর যে কর্মচারী, যিনি এনজিওর সিইও বলা যায়, তো তাকে বলেন যে আমার একটা ঘটনা, এরকম অলৌকিক ঘটনা আমি বলতে চাই। তো সেই দিদি আমাকে বলে যে এরকম তোর সাথে কি আমি যোগাযোগ করিয়ে দেবো? আমি বললাম হ্যাঁ, অবভিয়াসলি করিয়ে দিন। তো তার সাথে যখন যোগাযোগ করি, তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে তিনি যাতে তোর সাথে কল রেকর্ডিংয়ে আসতে পারে, ঠিক আছে। বাট উনি যদি সরাসরি কথা বলেন আরও বেটার হবে ব্যাপারটা, আরও সরাসরি ব্যাপারটা জানতে পারবি তুই এবং তোর লিসনাররা। কিন্তু উনি বলেন যে সেই ক্ষেত্রে ওনার কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওনাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়, অনেক বাউন্ডারিজ আছে, এবং সেই বাউন্ডারিজগুলো সাধারণ নয়, খুবই খতরনাক। আর অনেক নাম এমন উঠে আসতে পারে যেগুলো হয়তো প্রচুর নাম আছে, সেগুলো অনেক বড় নাম। ক্যামেরা শুনছিলাম, বাট ক্যামেরার সামনে হয়তো বলা যাবে না, একেবারেই বলা যাবে না। তো তিনি কি করলেন, এবং তিনি কিন্তু তার বিশেষ একটা নামে তিনি ফেসবুকে আছেন, কিন্তু সেই ফেসবুকেও নজরদারি রাখা হয় সেখানকার লোকেরা, যাদেরকে আমরা পিম্প বলি বা দালাল বলি পাতি কথায়। তারা কিন্তু নজরদারি রাখেন যে সে কার সাথে কথা বলছে, কি ধরনের কথা বলছে, কোনো বেফাস কথা কারোর সাথে বলছে কি না। তো এই নজরদারির মধ্যে কিন্তু তিনি প্রত্যেকটা সময় থাকেন। তো সেই থেকে তিনি আর কি একটা সলিউশন বের করলেন, একটা ফেক প্রোফাইল উনি তৈরি করলেন এবং বললেন যে আমি এই টাইমের মধ্যে আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তুমি সাথে সাথে অ্যাকসেপ্ট করবে, আমি তোমাকে একটা ভয়েস নোট পাঠাবো,
তোমার শোনা হওয়ার মানে শোনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তুমি বলবে যে আমার শোনা হয়ে গেছে, এবং দেন অ্যান্ড দেন উনি ওই প্রোফাইলটা ডিলিট করে দেবেন। এটা এনজিওর যিনি আছেন সিইও তার মাধ্যমে কথা বলেছিস? হ্যাঁ, মানে তিনি যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আমাকে। ঠিক আছে, তো তার যে আসল নাম সেটা আমি কোনোভাবেই বলতে পারবো না, আমি চাই না তার কোনো বিপদ হোক। তো তিনি যেই নাম দিয়ে প্রোফাইলটা খুলেছিলেন, যেটা অলরেডি ডিলিটেড, আমি সেই নামটাই ধরে বলছি। তিনি নাম রেখেছিলেন রোজি, তারপর মানে একটা কিছু, কারণ অনেকে আবার সেটা দিয়ে সার্চ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটা নেই, সার্চ করলে পাবেও না। হ্যাঁ, ওটা একেবারেই ফেক নাম একটা। তো ওই ওরকম মানে প্রোফাইল আমার কাছে রিকোয়েস্ট আসে, আমি অ্যাকসেপ্ট করি এবং তিনি একটা ভয়েস নোট পাঠান। তো সেটা শুনে আমি, যেহেতু ওটা আমি সেভ করে রাখতে পারবো না বা অপশন নেই, সেই জন্য আমি অনেকটাই লিখে লিখে রেখেছিলাম যাতে ভুলে না যাই। তো সেইটাই আমি আজকে তোকে বলবো, তোকে আর তোর লিসনারদেরকে বলবো। ব্যাপারটা কি হয়েছিল, খুবই প্যাথেটিক একটা বিষয়, ওনার যে জীবনের ঘটনা খুবই প্যাথেটিক বিষয়। এবং আমি একটা জিনিস বলে রাখি তো দর্শকদের জন্য, যে এই যে পুরো ঘটনাটা বলবো, সেখানে এমন অনেক কিছু আমি বলবো আজকে যেগুলো কিনা খুবই সমাজের একটা অন্ধকার দিক, খুব ডার্ক একটা দিক। তো যারা খুব বেশি সেন্সিটিভ তারা যেন একটু বিবেচনা করে শোনেন, ওকে? কারণ তাদের খারাপ লাগতে পারে। কারণ আমি নিজে যখন শুনেছিলাম ঘটনাটা, রেকর্ডিংটা বা ভয়েস নোটটা বলা যায়, আমার চোখে জল চলে এসেছিল, এতটাই আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম শোনার পর। তো সেই জন্যই বলবো একটু বিবেচনাপূর্বক যেন তারা শোনেন। তো আমি শুরু করছি প্রথম থেকে। তো রোজি এখানে এসেছিল মানে খুব উইয়ার্ড মানে ভাবে, খুব অদ্ভুতভাবে। সেটা হচ্ছে তখন তার বয়স ছিল এই 9.5-10 বছর বয়স। ঘটনাটা প্রায় আজ থেকে 16 বছর আগেকার ঘটনা, যখন তার বয়স ছিল 9 বছর কি 10 বছর এরকম। তো তিনি খুবই গরিব ঘরের একজন মেয়ে। তিনি তার ভাইয়ের সাথে মেলায় গিয়েছিলেন, কিন্তু তাদের কাছে কোনো রকম টাকা পয়সা ছিল না, মানে তার বাবা মা এবেল ছিলেন না তাদেরকে কিছু দেওয়ার জন্য, তারা এমনি ঘুরছিল। এবং সেইখানে পুতুল খেলা বা পুতুল নাচ দেখানোর একটা স্টল বসেছিল। হয় কি বলতো, ওই হাতে গ্লাভসের মতো পুতুলের পাপেট টাইপের কিছু পরে ওরা পাপেট শো টাইপের হয়, খুব মজাদার বিষয়, গ্রামের মেলা। তো তারা ওরকম দেখছিল, কিন্তু তারা ওই ভিড়ের সামনের দিকে যেতে পারেনি। কেন? কারণ যারা সামনের থেকে দেখছে তাদেরকে টাকা দিতে হবে। যেহেতু তাদের কাছে টাকা ছিল না, তারা পেছন দিকে দাঁড়িয়ে দেখছিল। সেই সময় একটি লোক নাকি আসে, যার বয়স এই ধর 30-35 বছর এরকম। তখন একটা লোক আসে, এসে তাদের দুজনকে বলে, বাচ্চা দুজনকে বলে যে তোমাদের কাছে টাকা নেই, ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, চলো সামনে থেকে দেখবে। এবার বাচ্চাদের মন, পাপেট শো দেখতে পাবে সামনে থেকে, তারা খুব, হ্যাঁ, এবার কতই বা বয়স আর বুদ্ধি বা কতটুকু, তারা খুব মজা পেয়েছে, তাদেরকে দেখিয়েওছে, টাকা দিয়ে তাদেরকে পাপেট শো পুরো দেখিয়েছে। দেখানোর পর তাদেরকে বলছে তোমাদের খিদে পায়নি, তোমাদের কাছে খাবার টাকা নেই? ওরা বলছে না, আমাদের কাছে কোনো টাকা নেই। বলছে চলো তোমাদেরকে আমি খাওয়াতে নিয়ে যাব। এবার এই যে ওনার লাস্ট মনে আছে, ওই ভদ্রলোকের সাথে, ভদ্রলোক বলবো না, ওই লোকটির সাথে তিনি আর তার ভাই, রোজি আর তার ভাই জাস্ট ওখান থেকে বেরিয়ে খাবারের স্টলের দিকে বা খাবারের দোকানের দিকে যাচ্ছে, এইটুকুই তার মনে আছে। এরপর থেকে তিনি পুরো ব্ল্যাঙ্ক, আর কিচ্ছু মনে নেই তার সাথে কি হয়েছিল, কি বৃত্তান্ত, কিছু মনে নেই। তারপরে যখন তার জ্ঞান এলো বা চোখ খুললেন, তিনি নিজেকে আবিষ্কার করলেন একটা ছোট্ট ঘরে। কতটুকু বলবো, মানে যেইটুকু জায়গাতে একটা ছোট মানুষ বা ছোট মেয়ে শুয়ে থাকতে পারে, সে উঠে যদি বসে তার কপালটা ছাদে ঠেকে যাবে, এতটাই ছোট্ট একটা ঘর। আচ্ছা, সেখানে জাস্ট একটা ওই 0 পাওয়ারের মতন একটা বাল্ব টাইপের জ্বলছে, এরকম অন্ধকার, বদ্ধ ভ্যাপসা জায়গা, প্রচণ্ড গরম করছে, ওইখানে তিনি বন্দি রয়েছে। এবার তিনি অবভিয়াসলি ভয় পেয়ে গেছেন, ছোট্ট মেয়ে। এবার উনি অনেক চিৎকার চেঁচামেচি করেন। অনেকক্ষণ পর একজন মহিলা আসে তার কাছে। তার সাজ পোশাক কীরকম, খুবই জবরজং একটা শাড়ি পরা, মাথায় খোপা, মানে একদম টপ নট যেটাকে বলা হয় সেরকম বাঁধা, এবং প্রচুর গয়নাগাটি পরা। গয়নাগাটি মানে সস্তা গয়নাগাটি, এমন নয় যে সোনা গয়না পরে রয়েছে। আর খুব উগ্র সাজ তার। এসে সে বলে সে নাকি হিন্দিতে কথা বলছে, এবং তার হিন্দি জানা ছিল না তখন। তিনি হিন্দিতে নাকি বলেছিলেন যে তোকে এখানেই থাকতে হবে, চুপচাপ থাক, নইলে মার খাবে। ঠিক আছে, ওকে। এবার ও
প্রথমেই ওর ছিল যে আমার ভাই কোথায়, আমি কোথায় আছি, আমি বাবা মার কাছে যাব, আমার ভাই কোথায়। তো ওকে প্রচণ্ড মারধর করা হয়, মারধর মানে সেই পশুর মতো তাকে মারধর করা হয়। এবং অনেক পরে তিনি নাকি মানে বুঝতে পারেন তিনি এখন কোথায় রয়েছেন, দিল্লিতে। দিল্লির একটি যৌনপল্লী, সেই যৌনপল্লীটা যথেষ্ট বিখ্যাত, অনেকেই জানে, নাম আমি নিচ্ছি না, সামথিং রোড, একটি বিশেষ রোড। তো সেখানে তিনি রয়েছেন। যখন তিনি এটা আবিষ্কার করলেন যে তিনি এত দূরে চলে এসেছেন বাড়ির থেকে, তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ল। এবং সেইখানে কি কি হয় এবার তিনি আমাকে বোঝাচ্ছেন, মানে বলছেন যে কোনো মেয়েকে যখন আনা হয় ওখানে সেই যৌনপল্লীতে, তার অনিচ্ছায় অবভিয়াসলি ছলনার মাধ্যমে, তখন তাকে বাধ্য করা হয় যৌনকর্ম করতে, যেটা কিনা আমাদের দেশে কিন্তু ইল্লিগাল। একদমই তাই। তাদেরকে রীতিমতো ধর্ষণ করা হয়, এক বা একাধিক পুরুষ দ্বারা তাদেরকে ধর্ষণ করা হয় ওই বাচ্চা বয়স। তাদের প্রধান উদ্দেশ্য থাকে সেই মেয়েটির বা সেই বাচ্চাটির মনোবল ভেঙে দেওয়া, তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাকে যথেচ্ছ অত্যাচার করে তার মনোবল ভেঙে দেওয়া হয়। মানে সে যতবার প্রতিবাদ করবে, যতবার কান্নাকাটি করবে, ততবার তার সাথে অত্যাচার হবে। সেই দিক থেকে দেখতে গেলে তার ধর্ষণও হচ্ছে, তাকে পশুর মতো মারা হচ্ছে, তাকে খেতে দেওয়া হতো না, খেতে দেওয়া তো দূরের কথা, জল অবধি দেওয়া হতো না। কি বলছিস? প্রচন্ড ব্রুটাল। এগুলো শুনেছিস, বলেছেন? এবং এই জিনিসগুলো জল খেতে দিত না, জল দিত না দিনের পর দিন, মানে একদিন দুদিন তাকে জল দিত না। ঠিক আছে, তো এইভাবে মানে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার মনোবলটা ভেঙে দেবে। ঠিক আছে, এবার তারপরে যখন সে একটু বড় হলো, মানে ধর কয়েক মাস কাটলো, তখন তাকে ওই ঘরটা থেকে, মানে অতদিন কিন্তু ওই ঘরটাতেই ছিল, মানে কত ছোট ঘর সেটা আমি তোকে বললাম, মানে একটা ছোট্ট বাচ্চা উঠে বসতে পারবে না, এতটা ছোট ঘর। ঠিক আছে, সেই ঘরের মধ্যে তাকে বন্দি রাখা হতো এবং সেইখানেই যা চলতো, ধর্ষণ বল যাই বল, সেখানেই চলতো। মানে দুটো মানুষ যদি ওই চৌকির ওপর ওঠে তারা বুঝতে পারবে না, শোয়ার মতনই জায়গা আছে ওখানে। ওকে, ঠিক আছে, ওই রকম জায়গায় তাকে দিনের পর দিন রাখা হলো, তাকে ধর্ষণ করা হলো, অত্যাচার করা হলো। তারপরে তিনি যখন একেবারে ঝিমিয়ে গেলেন, মনোবল তো তার ভেঙে গেছে, তাকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, তার মধ্যে এনার্জি নেই, সে যে চিৎকার করবে কাঁদবে সেটুকু শক্তি তার মধ্যে আর নেই। তখন তারা মনে করলো যে হ্যাঁ, মেয়েটা এবার শান্ত হয়েছে, এবার এখান থেকে বাইরে বের করা যেতে পারে। তখন মেয়েটিকে, মানে রোজিকে, ওই ঘরটা থেকে বের করে তুলনামূলক একটু বড় ঘরে তাকে শিফট করা হলো। পুরো সিস্টেমেটিক ব্যাপার, একদম পুরো সিস্টেমেটিক ব্যাপার। তখন তাকে, মানে যেটাকে হয় না সেই নিলাম ডাকার মতন, যে এই মেয়েটির এবার নিলাম ডাকা হবে, কোন কাস্টমার কত বেশি টাকা দিচ্ছে সেই অনুযায়ী তাকে নিলাম দেওয়া হবে। এবার ওখানে একটা খুব প্যাথেটিক ব্যাপার, সেটা হচ্ছে এইসব যৌনপল্লীতে, যে কোনো যৌনপল্লীতেই মানে মাইনর মেয়েদের না খুব ডিমান্ড, যারা মাইনর মেয়ে এবং যারা ভার্জিন তাদের বিশাল ডিমান্ড। এইটা উনি পরে জানতে পেরেছিলেন, এই যখন উনি ভার্জিন ছিলেন, প্রথমবার তিনি যখন ধর্ষিতা হয়েছিলেন, সেই সময়কার যে টাকাটা ওটা অনেক হাই রেটে দেয়। মানে যে কোনো কাস্টমার যদি ভার্জিন মেয়ে চায় তাকে অনেক হাই রেট তাকে পে করতে হয়, তবে সে একটা মাইনর এবং ভার্জিন মেয়ে পাবে। ঠিক আছে, তো তিনি যখন যখন নিলাম করা হলো এবং তখনও তাকে দিনের পর দিন ধর্ষণ করা হলো, এটা ধর্ষণই বলা উচিত, তিনি তো আর উইলফুলি করছেন না ব্যাপারটা। তো এই জিনিসটা হওয়ার পর তাকে তো অত্যাচার তো অবভিয়াসলি করা হতো। এবার এইখানে যেই দিল্লির যে যৌনপল্লীর কথা বলছি, সেখানে একটা ঘটনা তিনি করছিলেন। আসল যে ঘটনা যেটা আমি আজকে এখানে বলতে এসেছি সেটার থেকে এটা আলাদা, বাট স্টিল আমি বলছি। ওখানে যেটা হতো, ওখানে তো রাত্রিবেলাটা খুব জমজমাট থাকে, যেটাকে বলে, ঠিক আছে, সোকল্ড জমজমাট, মানে প্রচুর লোকজন থাকে। এবার যখন রাতটা ঝিমিয়ে আসে, মানে শেষ রাতের দিক থেকে না লোকজন কমতে থাকে, ওই টাইমটা উনি দেখতেন, মানে যেই ঘরে উনি থাকতেন, উনি ছোটটা না, তারপর তো ওনাকে শিফট করা হয়েছিল ওই ঘরটার থেকে একটু বড় ঘর, ওইখানে যেখানে শিফট করা হয়েছিল ওই ঘরটাতে উনি দেখতে পেতেন ওনার অবস্থা কীরকম থাকতো। উনি বলেছিলেন আমাকে, মানে উনি প্রায় মরার মতন পড়ে থাকতেন হাত পা ছড়িয়ে, মানে উনি যে উঠে জল খাবেন, মানে গলা শুকিয়ে যাচ্ছে তেষ্টায়,
উনি উঠে যে জল খাবেন সেটুকু শক্তি ওনার শরীরে থাকতো না। ঠিক আছে, এবার ওই রকমভাবে উনি শুয়েছিলেন। প্রথম দিনের যে ঘটনা যেটা উনি এক্সপিরিয়েন্স করেছিলেন, ওনার মধ্যে আর এনার্জি নেই। ওনার মনে হচ্ছিল আমি এবার মরে যাব, এতটাই উনি কষ্টে ছিলেন। সেই সময় উনি বুঝতে পারছেন কেউ একটা ওর ঘরে এসছে। এবার উনি কি ভেবেছেন আরেকজন কাস্টমার এসছে। এবার উনি না কোকিয়ে কোকিয়ে বলছেন আমি আর পারবো না, এবার আমি মরে যাব, মানে এতটাই ওনার কষ্ট হচ্ছে। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যেই এসেছে কিনা ঘরের মধ্যে, সে কিন্তু ওনার ওপর চড়াও হচ্ছে না বা ওনাকে টাচ করছে না, সে ওনার চারপাশে ঘুরছে। এবার উনি মানে অনেকক্ষণ ধরে যেটা যখন হচ্ছে, তখন ওনার মনে হলো আমি যেখানে শুয়ে রয়েছি যেই খাটিয়াটার ওপরে, সেটা চারপাশে ঘোরার স্কোপ নেই, মানে এক পাশের দেওয়ালে পুরো সাঁটানো খাটিয়াটা। যদি কেউ পায়চারি করে তাকে একদিক দিয়েই ঘোরাফেরা করতে হবে, যদি রাউন্ড দিয়ে ঘোরে স্পেসই তো নেই, রাউন্ড দিয়ে ঘুরবে কি? তখন ওনার একটু সন্দেহ হলো, মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি কি ঠিক দেখছি? এবার উনিও তো সুস্থ অবস্থায় নেই, তখন উনি একেবারে খারাপ অবস্থা তার। তিনি জাস্ট ঘাড়টা উঠিয়ে দেখতে চাইছেন কে আছে। তখন উনি দেখতে পেলেন একটা মানে সেই অদ্ভুত অবয়ব, যেটা কিনা মানে তার দেখে তার মনে হচ্ছে যে তার গায়ে কোনো জামা কাপড় নেই। সেই যে জামা কাপড়বিহীন যে মূর্তিটা উনি দেখতে পেলেন, সে না ক্রিপল করছে, মানে লেংড়ে লেংড়ে হাঁটছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লেংড়ে লেংড়ে হাঁটছে এবং হাঁটতে গিয়ে সে এদিক ওদিক দুলছে, দুলতে দুলতে তাকে পুরো প্রদক্ষিণ করছে। এইটা যখন উনি দেখলেন, ওনার ভয় লাগলো প্রথমে। তারপর উনি দেখার চেষ্টা করলেন যে এটা কে। এবার ওনার ঘরে যেই ধরনের আলো থাকে, যেই পরিমাণ আলো থাকে, সেই পরিমাণ আলোয় যেই ঘরে ঢুকুক না তার মুখটা মোটামুটি দেখা যায়, মানে খুব বেশি স্পষ্ট না হলেও মুখটা দেখা যায়। কিন্তু এই মূর্তিটার মুখ উনি দেখতে পাচ্ছেন, অথচ একটা কীরকম বিশ্রী গন্ধ বেরোচ্ছে, সেই পচা মাছ বা শুটকি মাছের গন্ধ যেরকম হয়, ওই টাইপের একটা পচা গন্ধ বেরোচ্ছে। উনি এটা প্রথম দিন দেখলেন। এবার উনি যে উঠে পালাবেন বা কিছু বলবেন, ওর মধ্যে তো শক্তি নেই। এই জিনিসটা হয়ে গেল। খানিকক্ষণ হওয়ার পর যখন মোটামুটি দিনের আলো ফুটে গেছে, ওই জিনিসটা নেই। উনিও ক্লান্ত হয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। প্রথম দিন গেল। আর পরপর বেশ কয়েকদিন উনি এই জিনিসটা নোটিস করলেন। যখন উনি নোটিস করলেন, তখন দেখতে পেলেন আরেক দিনের ঘটনা সেটা হচ্ছে উনি একইভাবে সেমভাবে উনি আর কি ওরকমভাবে পড়ে রয়েছেন, ওনার মধ্যে শক্তি নেই আর উঠে যাওয়ার। কিন্তু ওনার সেদিন না খুব খিদে পেয়েছে, কিন্তু উঠে যিনি উনি খাবেন বা কিছু করবেন, ওনারা শরীর দিচ্ছে না। সেই সময় উনি দেখছেন যখন শুয়ে রয়েছেন, ওই যে মূর্তিটা যে আর কি প্রায়ই আসে ওনার কাছে, সে এসে ওনার মুখের সাথে মুখ লাগিয়ে, মানে একদম মুখের কাছাকাছি এসে ওনাকে না দেখছে। প্রথমে উনি চোখ টোক কিছু দেখতে পাননি, খালি একটা অন্ধকার মূর্তি দেখতে পাচ্ছেন। ওনার ভয় লাগছে আর গন্ধটা খুব প্রকট হয়ে রয়েছে। তখন উনি দেখতে পাচ্ছেন, প্রথমে উনি জাস্ট একটা ব্লারি ফিগার দেখতে পাচ্ছেন, কালো টাইপের। হট করে চোখ দুটো না জ্বলে উঠলো, পুরো সাদা ফ্যাটফ্যাটে দুটো চোখ জ্বলে উঠলো। আর দেখতে পাচ্ছেন ওই যে চোখ দুটো হালকা হালকা না গলতে গলতে নিচে নিচে নামছে। কি বলছিস? হ্যাঁ, ওইটা যখন উনি দেখেছেন, উনি চিৎকার করে উঠতে গিয়ে খাটিয়া থেকে পড়ে গেছে। আচ্ছা। খাটিয়া থেকে পড়ে যাওয়ার পর এবার ওখানকার যারা কিপার্স থাকে, এখানে একটা ছোট্ট করে বলে রাখি, এই যে যৌনপল্লীগুলো যেগুলোকে আমরা খুব র ভাষায় কোঠা বলে থাকি, ওই কোঠাগুলোর মধ্যে না দুজন হেড থাকে। একজন হচ্ছে কোঠা মালিক, একজন হচ্ছে কোঠার কিপার। যিনি মালিক তাদের কাছে জাস্ট ভাড়াটা দেওয়া হয়। কোঠা মানে ফ্ল্যাট ভাড়া যেরকম আমরা দিই, বাড়ি ভাড়া যেরকম দিই, সেরকম ভাড়া যায় মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে। আর একজন কিপার থাকে যিনি কিনা সব কিছু মেনটেন করে, সোকল্ড মেনটেনেন্স উনি দেখেন, যে ম্যানেজার বলা যায়। তো সেই রকম যে ম্যানেজার কিপার যে তিনি এসছেন, এসে তাদের সাথে কখনো কেউ ভালো ব্যবহার করে না, ঠিক আছে, সবাই গালাগাল দিয়েই কথা বলে, ওটাই ওখানকার দস্তুর। তিনি খিস্তি খেউর করতে করতে এসছেন যে অমুক 4 অক্ষর 3 অক্ষর তুই কী করছিস, মানে বেশি কাস্টমার তুই ডিল করতে পারছিস না, এটা বলতে বলতেই উনি ঢুকেছেন। দরজাটা খুলে জাস্ট ঢুকে উনিও সম্ভবত কিছু দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে উনি ছিটকে বেরিয়ে চলে এসছেন। তারপর উনি আর নিজে একা ঢোকেননি, আরও 2-4 জনকে নিয়ে আলো জ্বালিয়ে ঢুকেছেন। তখন বলছে বেরিয়ে আয় এরম বলছে। ওকে বের করে
তারপর ওকে সেই যাই হোক খাবার টাবার দিয়েছে। এবার উনি বলছেন আমাকে খাবার দেওয়া হতো এবার ছুঁড়ে এনে। এবার ওখানকার মেঝে কিন্তু আমাদের বাড়ির মতন পরিষ্কার না, এতটাই নোংরা যে ওখানে তোর পা রাখতেও ঘেন্না করবে। মানে ওটাও কিন্তু ওদের মেন্টালি খুব চাপে রাখে। নোংরা ঘরের মধ্যে তুই যতই থাকবি না কেন তোর মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট হবে। এটা ওখানে ইন্টেনশনালি করা হয় ওদের মেন্টাল প্রেশার করার জন্য। ওরকম জায়গায় খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হতো, কুড়িয়ে খেয়ে নেয় এবং ওরা খিদের জ্বালায় ওটাই খেত। কি ধরনের নোংরা ওখানে পড়ে থাকতে পারে আশা করি তুই বুঝতে পারছিস। এঁঠো খাবার দাবার, ঠোঙা, ইউজড প্রোটেকশনস, সেইগুলোর মধ্যে খাবার ফেলে দেওয়া হতো, তারাই সেগুলোই খেয়ে নিত খিদের জ্বালায়। এরপর যেটা মানে ওই দিনকে যেটা হলো ওনার সাথে, ওনাকে না খুব যত্ন করে খাওয়ালো, হাতে দিল খাবারটা, প্রথমবার হাতে খাবার দিল, পাশে জল রাখলো, খেয়ে নে, তারপর স্নান কর, কিছু হয়নি। মানে ওনাকে না খুব একটু মানে কি বলবো ভরসা দিচ্ছে অ্যাজ সাচ। তো ওনার সন্দেহ হয়েছিল। তখন উনি ওই কিপার যে তাকে একটু জিজ্ঞেস করলো, মাসি এখানে কি আছে, মানে আমি কি দেখেছি তোমরা এরকম কেন করছো? বলে ওসব দিকে কেয়ার করিস না, তুই তোর কাস্টমার ডিল কর। সেই দিনের পর ওই ঘর থেকে তাকে আবার শিফট করে দেওয়া হলো আরও অন্য একটা রুমে, প্রায় ওরকমই আকার। তো এই যে ঘটনার এটা গেল দিল্লির। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যারা যৌনকর্মী যারা রয়েছেন, যাদেরকে এই কিডন্যাপ করে আনা হয় বা বিভিন্ন কাজের লোভ দেখিয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আনা হয়, প্রেমের জালে ভাসিয়ে সোকল্ড, তো তাদেরকে কি করা হয় বলতো, একবার বিক্রি করা হয়, তারা বারবার বিক্রি হয়। মানে এক যৌনপল্লী থেকে আরেক যৌনপল্লী কিনে নিল, এক কাস্টমার থেকে আরেক কাস্টমারের কাছে চলে গেল, এরকম হয়। তো তিনি এখানে বেশ কিছু বছর কেটে গেছে ওনার, এবং ততদিনে ওনার আর কি একেবারেই উনি ভেঙে গেছেন ভেতর থেকে। উনি ভেবেছিলেন যে আর কিছু হবে না, আমি এখান থেকে কোনোভাবেই আর বেরোতে পারবো না। এবার ওনাকে বিক্রি করে দেওয়া হলো অন্য একটা জায়গায়। কোথায় এলেন? কলকাতায় একটি বিখ্যাত যৌনপল্লী, যেটা মোটামুটি কম বেশি সবাই চেনে, আমি নাম করছি না, যারা বোঝার ঠিক বুঝে যাবে। ওখানে যখন ওনাকে আনা হলো, ওনার মনে না একটা আশা এলো যে আমি আমার বাংলায় চলে এসেছি, পশ্চিমবঙ্গে আবার চলে এসেছি, আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, হয়তো এবার এখান থেকে আমি পালাতে পারব। এবার উনি কী করলেন, একদিন দুদিন এরকম করে অ্যাটেম্প নেওয়া শুরু করলেন। এবার ওখানে কি হয়, যারা ধর রয়েছে ওখানে, তারা মনে করে আমাকে কেউ দেখছে না, আমার আশেপাশে কেউ নেই, মানে আমার সঙ্গে অ্যাজ সাচ কেউ নেই বলে আমাকে হয়তো কেউ দেখছে না, আমি টুকটুক করে বেরিয়ে যেতে পারবো। কারণ ওখান থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়, রোড দেখা যাচ্ছে, লোকজন যাচ্ছে আসছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, সবই দেখা যায়। এবার উনি যখন বেরিয়েছেন, কিন্তু এই ব্যাপারটা মানে অবস্টেকলস কী আছে, তাদের উপর নজর রাখার জন্য 1000টা চোখ মজুদ থাকে। তিনি হয়তো বুঝতে পারছেন না যে আমাকে কেউ দেখছে, বাট থাকে। এবার উনি যেই পালাতে গেছেন, উনি ধরা পড়ে গেছেন। এবার ধরা পড়ার পর তার সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা। বয়স কত তখন? বয়স ওনার 18-19। ভয়ঙ্কর অত্যাচার করা হয় এবং তিনি আবার রেপড হন, গ্যাং রেপড ইচ্ছা করে করানো হয়। কেন? ওই আবার মনোবল ভাঙার জন্য, যাতে আর সাহসটা না করে এখান থেকে বেরোতে গিয়ে। এই জিনিসটা যখন হলো, ওনার মধ্যে না উল্টে আরও জেদটা বেড়ে গেল। মানে আর কি খারাপ করবে তোমরা আমার সঙ্গে, এর থেকে আর কি খারাপ হতে পারে, আমি আরেকবার চেষ্টা করব। এইভাবে একবার দুবার উনি পালানোর চেষ্টা করলেন। একবার কি করেছিলেন, যেটার জন্য ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল, সেইটা একটু বলি। সেটা হচ্ছে এদের না অনেক কাস্টমাররা আসে, গাড়ি নিয়ে আসে, গাড়ি করে তাদের নিয়ে চলে যায় কোনো হোটেল, বা অনেকের আছে ফার্ম হাউস টাইপের কিছু থাকে, বাগান বাড়ি যেটাকে বলা হয়, সেই জায়গাগুলোতে নিয়ে যায় তাদেরকে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুই যাবি? উনি বলেছেন হ্যাঁ আমি যাবো। উনি খুব ইন্টারেস্ট নিয়ে বলেছেন হ্যাঁ আমি যাবো। তো ওখানকার যে কিপার, মানে কলকাতার যে যৌনপল্লী, সেখানকার যে কিপার, সে বলছে বাহ, তাহলে তুই তৈরি হয়ে গেছিস, ঠিক আছে তোকে পাঠাবো। এবার ওনাকে যখন পাঠানো হলো, উনি ঠিক গাড়িতে ওঠার আগে দৌড় লাগিয়েছেন। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, তাকে ধরার জন্য কে থাকতে পারে? ওখানে যারা কাজ করে তারা ধরতে পারে, যারা ওখানকার দালাল বা পিম্প তারা ধরতে পারে, কিন্তু তাকে ধরেছিল পুলিশ ধরে তিনি পুলিশকে বলছেন যে আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে উদ্ধার করো। উল্টে সেই পুলিশটি তাকে ধরে নিয়ে আবার সেই যৌনপল্লীতে ফেলে দেয়।
সরি ওই যে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, মানে তাকে পালাতে দিল না পুলিশ নিজে। এটা অন ক্যামেরা বলছিস? বলছি। আর তার মানে আরো কত কিছু হয়। হ্যাঁ, তো যাই হোক, তো ওখানকার যারা আর কি ইয়েরা রয়েছে, পুলিশরা ওখানে গার্ডে থাকে, তারা সবই জানে, তারা হফতাম হবে নাটা কেন? কারণ আজকের তো নয়, প্রাচীন, বহু কালে সবাই জানে, আমরা নিজেরা দেখেছি, ওপর দিয়ে যাই একদম হেঁটে, বাইকে, গাড়িতে। ওখানে দেখবি প্রচুর পুলিশরা থাকেন, তারা হয়তো চেয়েও কিছু করতে পারেন না, হয়তো আমাদের সিস্টেমটাই হতে পারে তারা নিজে হয়তো জোর করে গাড়িতে তুলে দিয়েছে, তার হয়তো কোনো কারণে হয়তো লাইফ রিস্ক হয়ে যেত। একদম তাই, হয়তো তার উপরে ব্যাপারটা আসতো, সেই পুলিশ যিনি ছিলেন। কোটি কোটি টাকার ব্যবসা না, প্রচুর। এটা হচ্ছে আমাদের ভারতের অ্যাটলিস্ট সেকেন্ড মোস্ট প্রফিটেবল ব্যবসা, যেটা কিনা ইলিগাল। কি বলবি আর। ঠিক আছে, এই জিনিসটা হলো। এইটা হবার পর তারপরে যখন তাকে আবার ফেরত দিয়ে গেল যৌনপল্লীতে, তাকে শাস্তি দেওয়া হলো। কীরকম শাস্তি? এই মানে যেখানে উনি থাকতেন, মানে ওই জায়গাটার নামটা নিয়ে ফেলছিলাম, ভেতরে না দুটো বিল্ডিং আছে। যে বিল্ডিংয়ে উনি থাকতেন তার ঠিক পাশেই আরেকটা বিল্ডিং আছে, যেটাকে কোঠা বলা হয়, কোট আনকোট কোঠা বলা হয়। তো ওই দুটো বিল্ডিংয়ের মধ্যে একটা বারান্দা দিয়ে ব্রিজ করা আছে, মানে ওই বারান্দা দিয়েই তুই পাশের বিল্ডিংটায় যেতে পারবি, এরকম একটা ব্যাপার। তো পাশের যে বিল্ডিংটায় যিনি আর কিপার, তিনি বলছে ওকে ওখানে ফেলে রাখ আজকে রাতে ওকে কাস্টমার ধরতে হবে না, আজকে ওখানে ফেলে রাখ। এইটা যখন রেগে গিয়ে বলছে, অন্য শাস্তি। তো অন্য আরেকজন যৌনকর্মী রোজির ওই বিল্ডিংয়েই যে থাকে, সে না খুব আতঙ্কিত হয়ে আঁতকে উঠে বলছে, মেয়েটাকে ওখানে রাখবে, ও তো মরে যাবে, তো ভয়েই মরে যাবে, এরকম বলছে। তো উনি তো বুঝতে পারেননি, রোজি প্রথমে বুঝতে পারেননি যে কিসের কথা বলছে বা কেন বলছে। ওনার মাথায় এলো আর কি খারাপ হতে পারে, মেরেই তো ফেলবে। কিন্তু ওনার মনে হলো যে আজকে রাতে আমার আর ধর্ষিতা হতে হবে না, আমাকে ঘরে বন্দি করে রাখবে, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি, ওটাই ওর কাছে স্বর্গ। উনি বললেন ঠিক আছে আমি থেকে যাব। কিন্তু কথা হলো যে ওনাকে ওই ঘরে পাঠানোর আগে আরেকবার গ্যাংরেপ করানো হয় এবং প্রচুর মারধর করা হয়। গায়ে ছ্যাঁকা দেওয়া বল, গায়ে ব্লেড দিয়ে চিড়ে দেওয়া বল, এই ধরনের প্রচুর অত্যাচার তাকে করা হয়। এবং খেতে দেওয়া হয় না, অবভিয়াসলি জল দেওয়া হয় না। ওই যে বিল্ডিংটা, ওটা আর সব বিল্ডিংয়ের থেকে না একদম আলাদা লাগতো, কারণ অত ঝলমলে একটা এরিয়া। এবার ওখানে দেখবি খুব কড়া লাইট ইউজ করা হয় টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স। তো তার মাঝখানে ওই যে একটা পার্টিকুলার বিল্ডিং, ওটা পুরোটাই অন্ধকার, সে কারণে খুব ডাল লাগতো। 3 তলা বিল্ডিং ছিল, একদম 1 তলা থেকে 3 তলা পুরোটাই অন্ধকার থাকতো। তো ওটা একদিক দিয়ে চোখে পড়তো, আবার পড়তো না। ওটা একটা অড লাগতো বলে চোখে পড়তো, দ্বিতীয় হচ্ছে ওটাতে কোনো আলো নেই বলে চোখে পড়তো না, দুটোই ব্যাপার ছিল ওখানে। তো ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার দোতলার একটা ঘরে রোজিকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো রীতিমতো। সে তো অত্যাচারিত, প্রথম কথা, তার গায়ে ক্ষত ভর্তি, সে রক্তাক্ত বলতে গেলে, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এবং তিনি পড়ে রইলেন। কিন্তু তার মনে একটা শান্তি লাগছিল যে আজকে আমাকে আর অন্যরকমভাবে অত্যাচারিত হতে হবে না সারা রাত। তো সেদিক থেকে দেখতে গেলে উনি স্বস্তিতে ছিলেন বলতে গেলে। তো ওই ঘরটা এতটাই নোংরা, যে ঘরে ওকে বন্দি করে রাখা হলো, এবং পুরো ঘুটঘুটে অন্ধকার, দরজা আটকে দেওয়া হলো বাইরে থেকে, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু যতক্ষণ আর কি দরজা খুলে ওকে যখন মানে ফেলা হলো ঘরের ভিতরে, সেইটুকু টাইমের মধ্যেও যে দেখতে পেয়েছে ঘরটা এতটাই নোংরা, সেখানে কোনো মানুষ তো দূরের কথা, বোধহয় কোনো পশু আসতে পারবে না। মানে ইঁদুর, আরশোলার বজ্র পদার্থ ওখানে পড়ে রয়েছে, বিশ্রী গন্ধ বেরোচ্ছে, আবর্জনা রয়েছে, ভগবান জানে কবেকার আবর্জনা ওখানে পড়ে রয়েছে, গন্ধ তো রয়েইছে। তো ওর মধ্যে ওকে ফেলে দেওয়া হলো, ও মাটির মধ্যে পড়ে রইল অনেকক্ষণ ধরে। এবার পড়ে থাকতে থাকতে একটা টাইমে ওর ঝিমুনি চলে এসছে, প্রায় ও ঘুমিয়ে পড়েছে বলা যায়। সেই সময় ও দেখতে পেয়েছে, হয়তো অনেক রাত তখন, ও দেখতে পাচ্ছে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিন্তু কিছু দেখতে পাওয়ার কথা না, বা কাউকে দেখতে পাওয়ার কথা না, কিন্তু ও দেখতে পাচ্ছে একটা কেউ, কোনো অবয়ব, সম্ভবত কোনো মহিলাই হবে, তার চুলের একটা আউটলাইন বোঝা যাচ্ছে। সে হাঁটু দুটো মুখের কাছে বা মাথার কাছে জড়ো করে, সেই হাঁটুটাকে 2 হাত দিয়ে জড়িয়ে
মাথা নিচু করে বসে বসে কাঁদছে। এবার ওই রকম একটা জায়গায় মেয়েদের কান্নাটা সব থেকে স্বাভাবিক বিষয়, স্বাভাবিক, কারণ প্রায়ই মেয়েরা কাঁদে এবং খুব দুঃখ, মানে কি বলবো, খুব মানে যেটাকে বলা হয় যে আছাড়ি পিছাড়ি দিয়ে কান্না, সেই জিনিসটা হয়। তো সেরকমভাবে একটা মেয়েকেও দেখতে পাচ্ছে সেরকমভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ও ভেবেছে যে হয়তো ওকে যেরকম শাস্তি দেওয়া হয়েছে অন্য কোনো মেয়েকেও হয়তো শাস্তি দেওয়া হয়েছে। তো ওর সাথে কনভারসেশন করার ও চেষ্টা করলো যে তুই কোথা থেকে এসছিস, তোকে কেন এখানে এনেছে। তো ও কথা নিজের মতো বলে যাচ্ছে, কিন্তু অন্য দিক থেকে কোনো রেসপন্স আসছে না। বাট বুঝতে পারছে যে কেউ একটা রয়েছে, তাই জন্যই কথা বলছে। হ্যাঁ, ও তো ফিগারটাকে দেখতে পাচ্ছে, অন্ধকারের মধ্যে ফিগারটাকে দেখতে পাচ্ছে এবং তার কান্না শুনতে পাচ্ছে, এবং কান্নার দমকে যে শরীরটা কাঁপছে বা ফুলে ফুলে উঠছে শরীরটা, সেটাও ও বুঝতে পারছে ওই অন্ধকারের মধ্যে। ওর মাথায় এটা আসেনি যে অন্ধকারের মধ্যে আমি দেখছি কি করে মূর্তিটাকে, ঠিক আছে। ওর মানসিকতা সেই টাইমে অতটা ছিল না। ও যখন অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করলো, ওদিক থেকে যখন আর কোনো রেসপন্স আসছে না, ও নিজেও কথা বলা বন্ধ করে দিল, কারণ ও তো নিজেও তো খুব খারাপ অবস্থায় রয়েছে, ও সারা গায়ে যন্ত্রণা হচ্ছে। তো ও চুপ করে গেছে। সেই সময় দেখছে যে ওই যে মূর্তিটাকেও দেখেছে, সে আস্তে আস্তে মুখটা তুললো, ওর দিকে চাইলো, ছেড়ে জাস্ট দুদিকে এবার মাথা নাড়লো। ওকে ওকে, মাথা নাড়লো এবং তারপর থেকে ওই মূর্তিটাকে আরও দেখতে পাচ্ছে না। ওকে, ঠিক আছে, এই জিনিসটা প্রথম রাত্রে হলো, প্রথম রাত্রেও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলো। এরপর যেটা হলো, ওইখানে একটা জিনিস, এবার একটা জিনিস বলি যেটা খুব সাংঘাতিক বিষয়। এইসব যৌনপল্লীতে যেই মেয়েদেরকে আনা হয় তাদেরকে ওই সেমভাবে অত্যাচার করার জন্য, ব্ল্যাকমেল করার জন্য এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য যেটা করা হয়, প্রথমেই তাকে প্রেগনেন্ট করে দেওয়া হয়। প্রেগনেন্ট করে দেওয়া হয়। তোর হয়তো অবাক লাগতে পারে যে প্রেগনেন্ট করলে তো একটা অবস্টেকল হয়ে গেল, এটা সে তো কাজ সেই টাইমটা করতে পারবে না। কিন্তু কেন করা হয়? সেটা করা হয় কারণ হচ্ছে তাকে প্রেগনেন্ট করানোর পর তার প্রথম বাচ্চা করিয়ে দেওয়া। তার বাচ্চা যখন হয়ে যায়, একটা স্টেজের পর যখন সেই বাচ্চাটা ব্রেস্ট ফিডিং ছেড়ে দেয়, সেই সময় মাকে এবং বাচ্চাকে আলাদা করে দেওয়া। মানে মা এক জায়গায় থাকছে, বাচ্চাকে অন্য জায়গায় রাখছে, এবং ওই বাচ্চাটাকে দিয়ে ব্ল্যাকমেল করা হয় সেই মেয়েটিকে, তুই যদি এই কাজটা না করিস, মানে ধর দিনে এতজন কাস্টমারের সাথে যদি না যাস, বা এই অত্যাচারগুলো যেগুলো কাস্টমাররা করে, যেগুলো আমাদের কল্পনারও বাইরে, কতটা ব্রুটাল হতে পারে সেটা আমি বলবো, সেইগুলোতে যদি রাজি না হোস তাহলে তোর বাচ্চাকে মেরে দেবে। অবশ্যই মানুষের পর্যাতে বা পড়ে না। তো এই জিনিসটা ওদেরকে ব্ল্যাকমেল করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ওদেরকে বলা হয় যে বাচ্চাকে মেরে দেবো, এইখানে ওদের ইমোশনাল ব্যাপারটা কি থাকে, ওরা তো দেখছে যে এখানে আমার কেউ আপন নয়, যারা রয়েছে তারা প্রত্যেকেই এক একটা যমদূত, এক একটা পিশাচ বলা যায়। আমার নিজের বলতে আমার ওই সন্তানটাই আছে। তো ওর সাথে, ওর সন্তানের সঙ্গে একটা আলাদা লেভেলের কানেকশন হয়েছে। এবার একজন মায়ের সাথে সন্তানের কানেকশন এমনিতেই আউট অফ দ্য ওয়ার্ল্ড, একদম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা যায়। এবার ওইখানে ওই রকম একটা সিচুয়েশনে ওর কাছে ওর বাচ্চাটাই সব থেকে আপন এবং একমাত্র আপন। কারণ যখন প্রেগন্যান্সির অবস্থায় থাকছে তখন হয়তো এই সব কিছুর মধ্যে ইনভলভ হতে হয় না, তারপরে কানেকশন বিল্ড আপ হচ্ছে, একদম দুধ খাইয়েছে তাকে, হ্যাঁ, নিজের সন্তান, নিজের সন্তান, এবং একমাত্র ওই একটাই ছোট প্রাণ যেটা কিনা, যাকে কিনা ও নিজের বলতে পারে, ও আমার আপন, ও ছাড়া আমার আর কেউ নেই, এই ব্যাপারটা হয়ে যায়। এই সময় যখন মা আর বাচ্চাকে আলাদা করে দেওয়া হয়, মাটা না পাগলের মতন অবস্থা হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, একটা বললাম ব্ল্যাকমেল করা হয় যে তোমার বাচ্চাকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে হাত কেটে দেবো, পা কেটে দেবো, মানে এইভাবে ব্ল্যাকমেল করা হয়। আরেকটা জিনিস যেটা আরও সাংঘাতিক, সেটা হচ্ছে তোমার মানে ওর যে বাচ্চা, তাকে দেখার জন্য ওকে পে করতে হয় নিজের বাচ্চার সাথে দেখা করার জন্য। ব্যাপারটা কি হয় উনি বলছিলেন যে ধর 1 সপ্তাহে তোমাকে এতটা টাকা তুলতে হবে, এবং ওই অ্যামাউন্ট, বিশেষ একটা অ্যামাউন্ট তোলার জন্য ওকে রীতিমতো দিনে অন্তত 30-40 জনের সঙ্গে তাকে যেতে হবে। 30-40 জন? হ্যাঁ, মানে ওই অ্যামাউন্টটা থেকে, যেই অ্যামাউন্টটা সে পাচ্ছে কাজ করে, সেইটা যে অ্যামাউন্টটা পাচ্ছে সেটা অনেক জায়গায় ভাগ হয়। একটা যায় কিপার নেয়,
একটা যায় যে আর কি কোঠা মালকিন, তার কাছে যায়। শুনতে গেলে খুব খারাপ লাগে, সরকারের খাতায় যায়, রেজিস্টার্ড থাকে না, বাট যায়। স্থানীয় যে নেতা টেতা থাকে তাদের কাছে যায়, পুলিশের কাছে হফতা যায়, এই জিনিসটা থাকে। এবার 4টে ভাগে অলরেডি ভাগ হয়ে গেল, তাহলে তার কাছে কি রইল? এবার সেটা থেকেও আরেকটা ভাগ হয়ে যায়, বাচ্চার মেনটেনেন্সের জন্য তোমাকে দিতে হবে, তুমি যদি না যাও আজকের জন্য তোমার বাচ্চা খেতে পাবে না। সেটা একটা গেল। এই জিনিসটা ওকে টাকা তুলতে হয়। আরেকটা যেটা করা হয়, সপ্তাহে বা মাসে বা 2 মাস 3 মাস পর পর একদিনের জন্য কিছু ঘন্টার জন্য বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়। ওই যে 2 ঘন্টা ধর বাচ্চাকে কাছে পাবে, সেটার জন্য ওকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, 500 টাকা, 1000 টাকা, বাচ্চাকে শুধুমাত্র কাছে পাওয়ার জন্য ওইটুকু টাইম। এবার ওইটুকু টাইমের জন্য এবার ওদের মধ্যে কি কাজ করে আমি পরে এবারে আমি 1 ঘন্টা বাচ্চার সাথে কাটালাম, ওর মধ্যে একটা খিদে তৈরি হলো। ওর কি মনে হবে পরের বার আমি 2 ঘন্টা কাটাবো আমার বাচ্চার সঙ্গে। তখন কি করে, ও আরও বেশি কাজ করা শুরু করে, মানে নিজেকে ভাঙতে শুরু করে আরও বেশি। পরের বার হয়তো 500 জায়গায় 1000 দিল, তখন ওকে 2 ঘন্টা থাকতে দিল বাচ্চার কাছে। তো এইভাবে ওদেরকে আর কি মানসিকভাবে অত্যাচার করা হয়। তো ওইখানে একটি মেয়েকে আনা হয়েছিল, আরেকটি মেয়ে, অন্য মেয়ে। তো তার এরকম তাকে বাচ্চা করিয়ে দিয়ে তার বাচ্চাকে তার সঙ্গে সদ্য আলাদা করে দেওয়া হয়েছে। এবার যখন সেই মেয়েটির আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে নে টিনা, ঠিক আছে, তিনি নাম বলেন উনি। সেই টিনার থেকে যখন তার বাচ্চাকে আলাদা করে শব্দ দেওয়া হয়েছে, সে তো পাগলের মতন করছে, সে আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদছে, মানে চিৎকার চেঁচামেচি করছে। এবং সে খুব মানে আর কি রেবেল হয়ে গেছে, মানে আমি কিছুতেই এই জিনিসটা মানবো না, আমার বাচ্চাকে আমার কাছে দাও, এই টাইপের কথাবার্তা বলছে। তো তাকেও শাস্তি হিসেবে রোজই যেই ঘরে ছিল সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো সে কান্নাকাটি করছে সারাক্ষণ ধরে এবং তাকেও অত্যাচার করা হয়েছে বিভিন্ন, সেইটাতে আমি আর যাচ্ছি না। এবং সে আর কি কান্নাকাটি করতে করতে এমনই অবস্থা হয়ে গেছে, সে প্রায় অর্ধমৃত হয়ে এক কোণে পড়ে রয়েছে, তার বাচ্চার জন্য কাঁদতে কাঁদতে সেরকম হয়ে গেছে। তো এই সময় ওর নিজেরও তো অবস্থা খারাপ, একে কিন্তু এই যে গোটা টাইম ওকে কিন্তু খেতে দেওয়া হয়নি, রোজিকে না খেতে দেওয়া হয়েছে। সে ওখানেই বাথরুম ইউজ করেছে, ওই ঘরটার মধ্যেই কিন্তু বাথরুম ইউজ করেছে, জল পায়নি। তো কি প্যাথেটিক অবস্থায় সে রয়েছে তুই বুঝতে পারছিস। ওইখানে মেয়েটিকে দেওয়া হলো, ওই টিনা নামক মেয়েটিকে। সে কাঁদতে কাঁদতে সে অর্ধমৃতর মতো পড়ে রয়েছে এক কোণে। ও যে উঠে গিয়ে কিছু বলবে, ওর তো নিজেরই অবস্থা খারাপ, ও কিছু করতে পারছে না, ও নিজেও পড়ে রয়েছে মাটিতে। তো সেই দিনকে ওরকমই রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, বা বলতে পারিস ঝিমিয়ে পড়েছে। ওরম থাকতে থাকতে ওর মনে হচ্ছে যে ঘরটা না আলোকিত হয়ে রয়েছে। ঘরটা তো এমনিতে ঘুটঘুটে অন্ধকার থাকে, নিশ্চিদ্র অন্ধকার একেবারে, কোনো রকমভাবেই আলোর কোনো সোর্স নেই। ওর মনে হচ্ছে ঘরে একটা আলো আসছে কোথাও থেকে। তো ওর মনে হয়েছে যে হয়তো দরজা খোলা হয়েছে, ঘরের দরজা খুলে হয়তো কেউ এসছে, বাইরের আলো ভেতরে ঢুকছে। তো ওর মনে হয়েছে যে আমি একটু বলি আমাকে একটু জল দাও, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু জল দাও, নাহলে আমি মরে যাবো। ও বলার জন্য চোখটা খুলে জাস্ট উঠবে করছে, ও দেখতে পেলো একটা সাংঘাতিক জিনিস। সেটা হচ্ছে যে আগের দিন একটা মূর্তি দেখেছিল বলেছিলাম, ওরকমভাবে বসে রয়েছে, সেমভাবে আরেকটা মূর্তি বসে রয়েছে। আগের দিনের মূর্তিটার থেকে একটু বেশ কিছুটা আকারে বড়, কিন্তু তার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন জ্বলছে দাউ দাউ করে। এবং সেই আগুনের দেখবি কোনো কিছু যদি তুই আগুন জ্বালাস সেটা পটপট করে আওয়াজ হয়, কিন্তু সেই মানে কোনো আওয়াজ হচ্ছে না আগুনটার থেকে, মানে নিস্তব্ধ আগুন। হ্যাঁ, সাউন্ডলেস আগুন যেটাকে বলা হয়। আর আগুন মানে ঘরটা তো ছোট, বিশাল বড় ঘর তো নয়, ছোট্ট ঘর একটা। ওই ঘরের মধ্যে যদি আগুন জ্বলে তাপ পাবে, কোনো তাপ কিন্তু ও পাচ্ছে না। ওই যে আগুন জ্বলছে, ও ভয় পেয়েছে, ও আগুন করে চিৎকার করতে যাচ্ছিল, তখন দেখছে ওই যে মূর্তিটা স্থির হয়ে বসে রয়েছে। কিন্তু কোনো মানুষের গায়ে যদি আগুন জ্বলে, আচ্ছা ও ভেবেছিল যে ওই যে টিনা যে মেয়েটিকে আনা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ওর গায়ে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে, বা হয়তো নিজেই অত্যাচার সহ্য করতে না পেরে দুঃখে ও নিজের গায়ে আগুন দিয়েছে, ও ওটা মনে করেছে। ও আগের দিনের মূর্তিটার সাথে ওটা কানেক্ট করতে পারেনি ওর প্রথমেই মনে হচ্ছে যে টিনার গায়ে আগুন লেগেছে। তো আগুন বলে চিৎকার করবার জন্য উদ্যত হয়েছে, সেই সময় দেখছে মূর্তিটা
উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। এবং তখন ওর মনে হলো, আচ্ছা টিনার গায়ে যদি আগুন লাগে, কোনো মানুষের গায়ে যদি আগুন লাগে, সে তো পাগলের মধ্যে চিৎকার করবে। ওই যন্ত্রণা তো সহ্য করার মতন নয়। গায়ে আগুন মানে একটুখানি আমাদের যদি অল্প আগুনের টাচ লাগে আমরা ছিটকে উঠি। এবার কারোর গায়ে যদি ওরকম দাউ দাউ করে আগুন জ্বলে, সে ম্যাক্সিমাম কী করে, সারা ঘর বা যেখানেই আছে কিনা দৌড়দৌড়ি করে বেড়ায় যন্ত্রণাতে বা জ্বলুনিতে। ওই যে মূর্তিটা একদম স্থির হয়ে অনেকক্ষণ বসেছিল, তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মানে পা ফেলে ফেলে ওর কাছে আসছে। যখন ওর কাছে আসছে তখন ওর ভয় লাগছে। এটা নয় ভেবে যে এটা অলৌকিক ঘটনা, ও ভাবছে এবার হয়তো আমাকে জড়িয়ে ধরবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে আর কি আগুনে, যার গায়ে আগুন লাগে সে আর কি সামনে যাকে পায় যন্ত্রণার চোটে না তাকে জড়িয়ে ধরে। ও ভেবেছে আমাকে হয়তো জড়িয়ে ধরতে আসছে, এবার আমিও পুড়ে মরবো। ও আতঙ্কিত হয়ে কিছু একটা করতে যাবে, হয়তো চিৎকার করেও ছিল। তখন ওই মূর্তিটা অদ্ভুত একটা গলায় না কি বলছিল। ও বলছে গলার মানে ভয়েসটা যেটা, ওটা মনে হচ্ছে মানে ধর কোনো মানুষ যদি কোনো ফাঁপা পাইপের মধ্যে যদি কেউ মুখ লাগিয়ে আওয়াজ বের করে বা কথা বলে, যেরকম আওয়াজটা আসবে, গলার স্বরটা আসবে, সেরকম মনে হচ্ছে। আর মনে হচ্ছে গলার স্বরটা না অনেকটা দূর থেকে আসছে। আচ্ছা, মূর্তিটা তো ওর একদম কাছে, কিন্তু ওর মনে হচ্ছে গলার স্বরটা অনেকটা দূর থেকে আসছে আর ফাঁপা পাইপের মধ্যে যেন মুখ রেখে কেউ কথা বলছে। এবার ছেলের ভয়েস না মেয়ের ভয়েসও বুঝতে পারিনি, মানে বোঝা যাচ্ছিল না স্বরটাতে। তো ওই মেয়েটি বলবো না, ওই মূর্তিটা, জ্বলন্ত মূর্তিটা ওকে বলছে, মানে ওই টিনা একদম কোনায় পড়ে রয়েছে অর্ধচেতন অবস্থায় বা অর্ধমৃত অবস্থায়, তাকে আঙুল দেখিয়ে বলছে ওকে মায়া কাটাতে বল, ও যদি মায়া কাটাতে না পারে এখান থেকে বেরোতে পারে। মানে ও তো বাচ্চার মায়াতে মানে বিভোর হয়ে রয়েছে, সেই জন্য বলছে ওকে বল মায়া কাটাতে, মায়া যদি না কাটাতে পারে এখান থেকে বেরোতে পারবে না। এইটা যখন ও শুনেছে, শোনার পর ও নাকি মাথাটা এরকম কাত করে অজ্ঞান হয়ে গেছিল। মানে ওর মনে পড়ছে ওর ঘাড়ে আর জোর নেই, মাথাটাও সোজা রাখতে পারছে না। এই অবস্থায় ও অজ্ঞান হয়ে গেছে ভয়ের চোটে। এমনিতেই তো শরীরের অবস্থা খুব খারাপ, এই জিনিসটুকু ওর মনে আছে। তারপরের দিন সকালবেলা যখন অন্যান্য লোকজন যারা আছে, যাকে ওরা শাস্তি দিয়েছিল, সেই লোকগুলো এসে ওকে বার করে, রোজিকেও বার করে, টিনাকেও বার করে, একসাথেই বন্দি ছিল। হ্যাঁ, দুজনকে বার করে নিয়ে আসে এবং ওদেরকে শাসায় যে দেখ এবার কাজ করবি তো, এরকম করে একটা বিষয়। এবার রোজি কিছু বলতে পারছে না, এক তো অত্যাচারিত, দ্বিতীয়ত কালকে রাতে ওরকম একটা জিনিস দেখেছে। দেখার পর পুরো চুপ মেরে গেছে। অনেকক্ষণ মানে ওখান থেকে বেরোনোর পর, নিজের ঘরে যাওয়ার পর ও একটু মানে স্থির হয়েছে, একটু স্টেবল হয়েছে, কিছু হয়তো খাওয়া দাওয়া করেছে, জল টল খেয়েছে। খাওয়ার পর ওই যে একটা আরেকজন যৌনকর্মী যার কথা বলেছিলাম, যে বলেছিল যে ওই ঘরে ওকে রাখবে, ও তো ভয়েই মরে যাবে, ও বলছে মানে রোজি বলছে, আচ্ছা দিদি কালকে আমি এই রকম একটা ব্যাপার দেখেছি, ওখানে এক্সপিরিয়েন্স করেছি, ওখানে সত্যি বলো তো কী আছে, কেন তুমি এরকম আগের দিন আটকে উঠেছিলে? ওই মহিলাটি প্রথমে কিছু বলতে চাননি, প্রথমে ওকে খিস্তি খেউর কোলে দু অক্ষর চার অক্ষর শুনিয়ে বলছে হ্যাঁ তুই ভুল দেখেছিস, ওরকম কিছু নেই। কিন্তু ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল মেয়েটি মিথ্যে কথা বলছে বা কিছু লুকানোর চেষ্টা করছে। তো ওকে যখন বললো, মানে জোর করলো, প্রায় হাতে পায়ে ধরেছিল, বলো কি আছে বলো কি আছে, তখন ও বলল এইখানে একটা এন্টিটি থাকে যে কিনা অনেক দিন আগে, মানে এই যৌনকর্মী বা যৌনপল্লীরই একজন যৌনকর্মী ছিলেন তিনি, অনেক বছর আগে তাকে এরকম মানে অত্যাচার করা হয়েছিল এবং সেও খুব রেবেল টাইপের ছিল, মানে কিছুতেই এই অন্যায় জায়গাতে সে থাকবে না বা এই কাজ সে করবে না, এরকম একটা জেদ তার মধ্যে ছিল, অদম্য জেদ। তো তারপরে দেখা গিয়েছিল যে তার গায়ে আগুন লেগে গেছে, আগুন লেগে, এবং তাকে কেউ সাহায্য করে। ওই ঘরের মধ্যেই ছুটে বেরোতে ওই ঘরের মধ্যে কিন্তু সেখানে নাকি ছুটেছিল, সবাই দেখেছে, মানে বুঝতে পেরেছিল, সেখানেই সে পুড়ে মারা যায়। এবার এটার দুটো সম্ভাবনা আছে, যেহেতু অনেক দিন আগেকার ঘটনা আর জায়গাটা তো খুব সুন্দর জায়গা নয়, খুব খারাপ একটা জায়গা। তো দুটো সম্ভাবনা আছে, এক হচ্ছে ও অত্যাচার সইতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়েছে, দ্বিতীয় হচ্ছে ওকে যেহেতু কোনোভাবেই বশ মানানো যাচ্ছে না বা হ্যাঁ ওর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ওটা খুব প্যাথেটিক একটা ডেথ হয়েছিল, যে হয়তো ওর গায়ে আগুন লাগানোর পর বা নিজের গায়ে যখন আগুন দিয়েছে তারপর
ওকে মানে হেল্প করার বদলে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। ও ওইভাবেই ঘরের মধ্যে ছুটে বেরোতে বেরোতে ওর পুরো দেহ জ্বলে গেছে। ও বলছে মানে ওই যে মেয়েটি ওকে এই ডিটেলসটা দিচ্ছে, ও বলছে তুই যদি দিনের বেলায় গিয়ে ওর ঘরে যাস, দেওয়ালগুলোতে হাতের ছাপ দেখতে পাবি। মানে ও যেই আর কি জ্বলে মারা গিয়েছিলেন, সে তো পাগলের মতো ছুটছিল, দেওয়ালে হাত মারছিল বা দরজা খুঁজছিল, সেই হাতের ছাপ রয়েছে। সেই ছাপটা হয়েছে, এক তো ওর চামড়া জ্বলছিল, কার্বন রয়েছে, দ্বিতীয় হচ্ছে ওই যে জ্বলন্ত যে চামড়াটা চিপকে গেছিল, আটকে গেছিল। তো ওই ঘরের মধ্যে তুই চামড়া পোড়া পাবি, কারণ ওই ঘরটা সাফ করা হয়নি আর তারপর থেকে। শুধু দেহটা, জ্বলন্ত দেহ যতটুকু অবশেষ ছিল জাস্ট মানে শিফট করে দেওয়া হয়েছিল, ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। মানে ওখানে তুই দেওয়ালের মধ্যে চামড়া আটকে রয়েছে এরকম দেখতে পাবি, জ্বলন্ত চামড়া। ওটা শুনে ও মানে খুব ভয় পেয়ে গেছিল। এবার ওকে তো শাস্তি দেওয়া হয়েছিল। তারপর ওকে জিজ্ঞেস করা হচ্ছে আর পালানোর চেষ্টা করবি? এবার একজন মানে কাস্টমার যাকে বলা হয়, তার সঙ্গে যাওয়ার কথা ওকে বলা হয়েছিল যে এই কাস্টমারের সাথে যায়। এবার ওখানে যারা রেগুলার কাস্টমার থাকে তাদের না একটা কি বলবো জানা থাকে যে এ কে কীরকম, কার নেচার কীরকম। তো যার সাথে ওকে পাঠানোর কথা হয়েছিল সে বিখ্যাত ছিল অত্যাচার করার জন্য। মানে শুধুমাত্র যে কোনো যৌনকর্মীকে নিয়ে সে সুস্থভাবে কিছু মানে তার কাজকর্ম মিটিয়ে চলে যাবে তা নয়, তার টেন্ডেন্সি থাকতো সে মারধর করতো, তার ওপর অত্যাচার করতো শারীরিকভাবে, এবং সে ভয়ঙ্কর অত্যাচার। তো সেইটা নিয়ে ওই যে লোকটা সে আর কি বদনাম ছিল তার। তো বলছেন আমি কিছুতেই যাব না। সে আরেকবার রাজি হলো না, সেই কারণে ওকে আবার ওই ঘরের মধ্যে বন্দি রাখা হলো। এবার সেই দিনের ঘটনা বলি। ওই যে ও দুদিন দুটো জিনিস দেখলো। একদিন দেখলো হচ্ছে ওই যে ফুপিয়ে কাঁদছিল সেই মেয়েটাকে, সেটাকে দেখে ও ভয় পায়নি, ওর মনে হয়েছিল কেউ একটা ছিল আমার সঙ্গে, সেও কাঁদছে আমার মতো। দ্বিতীয় দিন ওই দাউ দাউ করে জ্বলতে থাকা যে মহিলাটা, তাকে দেখলো। তৃতীয় দিনের ঘটনা ওরকম সেমভাবে বসে রয়েছে। সেদিনকেই ওর মোটামুটি জ্ঞান আছে, সেদিনকে ওকে আলাদা আর কোনো অত্যাচার করা হয়নি ফরচুনেটলি। হয়তো কিছুটা মারধর করা হয়েছিল, এবং এমন টাইপের ওদের স্বভাব হয়ে যায় না, মার খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে যায়, তখন আর ওদের অত কষ্ট হয় না। সেই কারণে সেদিন অনেকটাই ও সচেতন মানে অবস্থায় ছিল। ওখানে সে বসে রয়েছে, এবং উনি বসেছিলেন হচ্ছে সোজা হয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিলেন, হাঁটুটাকে জড়ো করে উনি বসেছিলেন। বসে বসে উনি কাঁদছিলেন যে আমার কি হলো জীবনটায়, আমি কি পাপ করেছি, কেন এরকম হলো, এটা ভেবে ভেবে উনি কাঁদছিলেন। সেই সময় উনি হঠাৎ করেই দেখতে পাচ্ছে, ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা ছোট মেয়ের শরীর উপুড় হয়ে শুয়ে রয়েছে। এর আগের দিন টিনা ছিল ওর সঙ্গে। ও ভাবছে টিনাকে রাখা হলো, কখন এলো? ওকে তো প্রথমে আমি একা ছিলাম, ওকে যদি ঢোকানো হয় দরজা খুলবে, কেউ এসে ওকে রাখবে, দরজা বন্ধ হবে, আমার তো দেখতে পাওয়ার কথা। মানে সাডেনলি দেখতে পাচ্ছে। ছোট মেয়ে মানে কি, মানে বাচ্চা মেয়ে? মানে একদম ছোট নয়, এই ধর 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে, ওকে, বালিকা যেটাকে বলা হয়, সেরকম একটা বাচ্চা মেয়ে উপুড় হয়ে শুয়ে রয়েছে। তার গায়ে কোনো জামা কাপড় নেই। সেই মেয়েটি উপুড় হয়ে শুয়ে রয়েছে, এবং প্রথমেই তার খুব মায়া হয়েছে মেয়েটার জন্য, যে ওর ব্যাক অফ দ্য মাইন্ড চলছে যে আমিও তো এই বয়সে এসেছিলাম, হয়তো আমার মতোই এই মেয়েটাও এরকম কিছু শিকার হয়েছে। তো ও খুব মায়ার বশবর্তী হয়ে ওকে খুব আদর করে ডাকার চেষ্টা করছে, যে ওট ওট এরকম করে। হয়তো কিছু বলেছিল, এক্স্যাক্টলি আমায় বলেনি কি বলেছিল, হয়তো মানে ও খুব মানে আদুরে ভঙ্গিতে ওকে ডাকছে, ভরসার স্বরে ওকে ডাকছে মেয়েটিকে। মেয়েটি উঠছে না। অনেকক্ষণ পর দেখলো, মানে ধর কারোর যদি পাটা অবশ থাকে বা কোমরের নিচ থেকে যদি সে আহত থাকে, পায়ে উঠে দাঁড়াতে পারে না, হাতে ভর দিয়ে এগোয়, সেই বাচ্চা মেয়েটা ওইভাবে ঘরের মধ্যে না ঘুরছে, প্রায় হামাগুড়ি, কারণ কোমরের নিচ থেকে মেয়েটার কাজ করছে না এরকম অ্যাজ সাচ, ওইভাবেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা খুব ক্রিপি, খুবই ক্রিপি। এবার ও বলছে যে তুই ঘুরছিস কেন, দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা আর খুলবে না রে, বলে ও কাঁদতে কাঁদতেই বলছে ব্যাপারটা, এই দরজা যে বন্ধ হলো এই দরজা আর খুলবে না রে, এরকম করে বলছে। তখন দেখলো মেয়েটা ওর দিকে তাকালো, মেয়েটার মুখ কিন্তু দেখতে পাচ্ছে না। মেয়েটা ঘাড় ঘুরিয়ে ওর দিকে মুখটা ফেরালো,
তারপরে কিছুটা সোজা হয়ে বসার চেষ্টা করলো। এবার দেখতে পাচ্ছে এই যে একটা মানে অবয়ব দেখতে পাচ্ছিল এতক্ষণ, একটা কালো অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছিল না, এবার দেখতে পাচ্ছে যে ওর গাটা দেখা যাচ্ছে, মানে বলতে গেলে ব্ল্যাক থেকে এবার নর্মাল কালার্ড কিছু একটা দেখতে পাচ্ছে। তখন দেখতে পাচ্ছে যে মেয়েটার গায়ে জামা কাপড় নেই, অ্যাজ ইউজুয়াল যেরকম অ্যাজিউম করেছিল সেরকমই মেয়েটার গায়ে জামা কাপড় নেই এবং সারা গা রক্তাক্ত। বিশেষ করে ওর নিম্নাঙ্গ যেটা পুরোপুরি রক্তাক্ত, গালে কেটে গেছে, হ্যাঁ মাথা থেকে রক্ত পড়ছে, তোর ঠোঁটের পাশ থেকে রক্ত পড়ছে, মানে খুবই অত্যাচার করা হয়েছে এরকম একটা মেয়ে। এবার ওকে দেখে ওর খুব মায়া লাগছে, ও তো তখনও অন্য কিছু ভাবছে না। তখন মেয়েটি কি করলো, বাচ্চা মেয়েটা যাকে ও দেখতে পাচ্ছে, সে পাটাকে একটা বিশেষ ভঙ্গিতে সরিয়ে ওর প্রাইভেট পার্টটা ওকে দেখাচ্ছে, মুখে কিছু বলছে না, প্রাইভেট পার্টটা ওকে দেখিয়ে ইশারা করছে যে দেখো আমার সাথে কি হয়েছে, এরকম অ্যাজ সাচ। ও দেখে ওর মানে সারা গা শিউরে উঠেছে, ও বুঝতে পারছে যে মেয়েটির প্রাইভেট পার্টে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে, ব্লেড বা এই টাইপের কোনো ধারালো অস্ত্র দিয়ে চিড়ে দেওয়া হয়েছে এবং কিছু একটা তখনও ইনসার্টেড আছে যেটার থেকে কিনা এখনও ব্লাড ড্রিপ করছে, মানে তখনও ব্লাড পড়ছে ওখান থেকে, ওই ক্ষতস্থান থেকে। কি বলছিস? হ্যাঁ, এটা যখন ও দেখেছে ও তো তখনও বুঝতে পারেনি যে এটা কোনো অলৌকিক জিনিস। ও ভাবছে এখানে যেরকম অত্যাচার করা হয় সেরকমই একটা কোনো মেয়েকে ও দেখতে পাচ্ছে যার সাথে এরকম ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। ও না দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করেছে, মানে ওকে ভরসা দেওয়ার জন্য। জড়িয়ে ধরতে গিয়ে দেখছে মেয়েটা নেই, মানে এতক্ষণ যাকে ও দেখতে পাচ্ছিল যে বাচ্চা মেয়েটাকে, নেই। ওই যে যখন ও দেখতে পারলো কেউ নেই, তখন মানে এতক্ষণ যে দেখতে পাচ্ছ এই কোনো সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছিল না, এবার একটা খুব ক্ষীণ একটা আওয়াজ শুনতে পেল, মানে সে খুব বুক ভাঙা কান্না যেটা হয় না, হু হু করে কান্না যেটা হয়, সেই জিনিসটাও শুনতে পেল। ওটা শুনে না ভয় তো পাচ্ছিলই, মানে ওর মনে হচ্ছিল যে কিছু একটা মানে দেখে না ওর নিজেকে রাখতে পারছে না, এইরকম একটা বিষয়। এটা শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম তোর মতোই। তো এইটা যখন ও দেখেছে, ও ভয় লেগেছে, তখনও বুঝতে পেরেছে যে না আমি যেটা দেখছি ব্রুটাল তো বটেই এবং এটা ভয়ের কিছু একটা বিষয়। বিশেষ করে ওর জিনিসটা লেগেছে ওই কান্নাটা শোনার পর। তারপর তখন মানে ও ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি বলা যায় জ্ঞান হারায়নি সেদিন। ও এক কোণে একদম গুটিসুটি মেরে বসে গেছে, বসে যতদূর হয় ঠাকুরের নাম করছে। এবার উনি আমাকে বলছিলেন যখন ওই ভয়েস নোটটা উনি পাঠিয়েছিলেন, রোজি, উনি বলেছিলেন ততদিনে না আমার ভগবানের ওপর থেকে ভরসা উঠে গেছিল, আমি আর ভগবানকে ডাকতাম না, কাঁদতাম ঠিকই কিন্তু ভগবানকে আর ডাকতাম না। কিন্তু ওরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখার পর আমাদের তো আর কোনো ভরসার জায়গা নেই, শেষমেশ গিয়ে ওখানেই যেতে হয়। তো উনি অনেক দিন পর বলছে, বহু বছর পর আমি ভগবানের নাম নিয়েছিলাম ভয়ের চোটে। তো ওইটা হওয়ার পর তারপরের দিন যখন আবার ওনাকে ওই ঘর থেকে বের করা হয়েছিল, তখন ওই মহিলাটিকে যে কিনা এর আগের দিন ওনাকে ডিটেলস দিয়েছিল, তাকে এবং তারই আরেকজন ছিল, তারই বোন নাকি, দুজনকেই একসাথে আনা হয়েছিল। যাই হোক, দুজনকেই ও জিজ্ঞেস করেছিল ব্যাপারটা কি একটু বলো, আমি কালকে এরকম দেখেছি, আমি না নিজেকে, আমি ওই কান্নাটা বারবার আমার মাথায় আসছে, কানে বাজছে, আমি না নিতে পারছি না। আর এই জিনিসটা হওয়ার পর না উনি চোখ বন্ধ করতে পারতেন না, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই যে কান্নাটা মনে হতো দ্বিগুণ হয়ে কানে বাজছে, আর ওই মেয়েটাকে ও দেখতে পাচ্ছে, ওই ক্ষতটা ও দেখতে পাচ্ছে, ও নিতে পারতো না। সেই জন্য না ও কী করতো, ও বলছে আমার ঘুম পাচ্ছে, আমি তো সারা রাত ঘুমাইনি ভয়ের চোটে, আমি বারবার চোখে জল দিচ্ছি, নিজেকে ছ্যাঁকা দিচ্ছি বা নিজেকে চিমটি কাটছি যাতে আমি চোখ বন্ধ না করে ফেলি, চোখ বন্ধ করলেই ওই জিনিসটা আসছে আমার কাছে, মানে হন্ট করছে ওনাকে এই ব্যাপারটা। তো এই জিনিসটা হওয়ার পর ও বলছে একটু বলো না, অন্তত জেনে মরি, আমি তো এখানে মরেই যাব, অন্তত জেনে মরি ব্যাপারটা কি হয়েছিল। তখন উনি বললেন এখানে একটু সেন্সিটিভ ব্যাপার আছে। সেন্সিটিভ কেন বলছি, এখানে একজনের নাম আছে যে নামটা আমি অবভিয়াসলি নেব না, একজন রাজনৈতিক নেতা, তাকে সবাই চেনে, সবাই, অন্তত আমাদের বাংলার সবাই তো চেনেই, দিল্লিতেও চেনে, চেনে। তো তিনি তখনও নেতা হননি,
কিন্তু একটা বেশ তার রোয়াব ছিল সেই টাইমে। তিনি তখন এই যৌনপল্লীর নিয়মিত খদ্দের ছিলেন এবং তার টার্গেট ছিল সবসময় মাইনর মেয়ে, মানে যাদের বয়স 12 বছরের নিচে। বেস্ট হয় যদি সে ভার্জিন হয়, নতুন মেয়ে, কোট আনকোট নতুন মেয়ে। উনি এই কথাই বলেছিলেন, রোজি, ওরা এটাকে তাই মানে ওদের তাই বলে, নতুন মেয়ে। নতুন মেয়ে মানে ফ্রেশ যেটাকে বলা হয়। তো নতুন মেয়ে তার টার্গেট থাকতো সবসময়। বুঝতে পারছি না এখানে মানুষের কথা বলা হচ্ছে না কোনো জিনিসের কথা। ওই যে বললাম না, আমি প্রথমেই বলে নিলাম যে আমি প্রথমেই যেটা বললাম যে অলৌকিক আমরা প্রচুর শুনি, প্রচুর পিশাচের কথা তোর পডকাস্টে কল রেকর্ডিংয়ে শুনেছি, প্রচুর ভৌতিক শুনেছি, অনেক অত্যাচার হয়তো করে, কিন্তু আমার মনে হয় মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। নেভার। এত স্পিরিচুয়াল হেল্পের জন্য কেস আসে, তো ডিল করি, প্রেডিকশন দিই, সলভ করি, ঠিক আছে। আমার সত্যি কথা বলতে রিয়েলাইজেশন হচ্ছে এইসব প্যারানর্মাল জিনিসপত্র আলাদা জায়গাতে, বাট মানুষের থেকে বড় মানে পাশবিক কেউ নেই অ্যাকচুয়ালি নেই। মানুষের থেকে ভয়ঙ্কর কিছু নেই। এবং হয়তো তোর একটু বায়াস লাগতে পারে আমার এই ওপিনিয়নটা, যে এই পাশবিক অত্যাচারে সব থেকে বেশি শিকার হয় মেয়েরা। বায়াস কি? এটা সত্যি ঘটনা। ছেলেরা যে একেবারে হয় না সেটাও ভুল, ছেলেরাও হয়, বাট মেয়েদের সংখ্যাটা অনেক বেশি, প্রচুর বেশি, মানে অগুন্তি। মানে সেই সংখ্যাটা যদি সত্যি সত্যি আমাদের সামনে আসে, হ্যাঁ, বহু, মানে এটা তো আজ থেকে নয়, প্রাচীন যুগ থেকে এই জিনিসটা হয়ে আসে। তো সেই নাম্বারটা যদি একবার আমাদের চোখের সামনে আসে না, আমরা আটকে উঠবো, বিশ্বাস করতে পারবো না। যাই হোক, তো ব্যাক টু দ্য ইনসিডেন্ট। তো ওই যে এখনকার একজন পলিটিশিয়ান, তিনি তখনও পলিটিশিয়ান হননি, কিন্তু তার একটা প্লেসমেন্ট ছিল একটা বিশেষ জায়গায়। সে এসছিল তার একজন ডান হাত বা প্রধান সাকরেতকে নিয়ে। আসার পর তার যথারীতি ডিমান্ড ছিল একজন ফ্রেশ মেয়ে, ঠিক আছে। তাকে দেওয়া হয়েছিল একজন ফ্রেশ মেয়ে, যে কিনা একজন মাইনর এবং একজন ভার্জিন। তার সঙ্গে সেই যে পলিটিশিয়ান, সে অকথ্য অত্যাচার চালায়, অর্থাৎ তাকে ধর্ষণ করে। সোজা কথায় বলতে গেলে তাকে ধর্ষণ করা হয়। এবার সে কী ধরনের অত্যাচার করেছিল অতটা ডিটেলস সে জানে না, কিন্তু তার ঠিক পরেই তার যে প্রধান সাকরেত, তাকে যখন মেয়েটিকে হ্যান্ডওভার করা হলো, সে ছিল আরও এক কাঠি ওপরে। মানে তার ব্রুটালিটি বা নিষ্ঠুরতার, নৃশংসতার কোনো সীমা পরিসীমা ছিল না। এরা কি করে, নিজেদের ভিতরকার ফ্রাস্ট্রেশন, রাগ এবং পাওয়ারটাকে জাহির করার জন্য এই ধরনের যে নিপীড়িতা থাকে তাদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই মেয়েটিও তারই শিকার হয়েছিল। দ্বিতীয় মানে পলিটিশিয়ানের পর যে সাকরেতটি এলো, সেও মেয়েটিকে ধর্ষণ করলো, মানে খুবই ব্রুটালি ধর্ষণ করলো। এবং সে যেটা করলো, নিজের ভেতরের পাশবিক মানে কি বলবো, একটা ভাব, যেটা পাশবিক ভাব, সেটাকে ব্যক্ত করার জন্য বা নিজের পাওয়ারটাকে বোঝানোর জন্য সেই মেয়েটিকে আঘাত করা শুরু করলো। অর্থাৎ প্রচণ্ড মারপিট করা, ওই বাচ্চা মেয়েটাকে মারপিট করা, তার গায়ে আঘাত করা, ছুরি বা ব্লেড দিয়ে তার গা চিড়ে দেওয়া, তাকে তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া থেকে শুরু করে তার প্রাইভেট পার্টে সিগারেটের ছ্যাঁকা বল বা কোনো শার্প অবজেক্ট দিয়ে আঘাত করা, কাচের বোতল ইনসার্ট করে সেই কাচের বোতলটা ভেতরেই ভেঙে দেওয়া, এই জিনিসগুলো সে করেছিল। এবং অবভিয়াসলি কোনো মানুষের পক্ষে এতটা অত্যাচার নেওয়া সম্ভব নয়। সেইখানে তো সে একটা বাচ্চা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। এবং আগে তোকে যেরকম বললাম, বাচ্চা মেয়েদেরকে নিজেদের বশে করার জন্য তাদের দিনের পর দিন খেতে দেওয়া হয় না, জল দেওয়া হয় না, এবং আগে থেকেই তাদের মারধর করা হয়। সেই মেয়েটিও নিশ্চয়ই সেই সবের শিকার হয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে তার শরীর আগে থেকেই খুব খারাপ ছিল, এবং মানে ফলস্বরূপ মেয়েটি মারা যায়, জলও পায়নি। খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু সেই মেয়েটি পেয়েছিল। এবং যে সাকরেতটা, সম্ভবত তারা দুজনেই মত্তব এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাদের স্বাভাবিক বোধ বুদ্ধি কাজ করছিল না। সে কারণে নিজেদের কাজ হয়ে যাওয়ার পর মেয়েটির কি হলো সেদিকে তারা ভ্রুক্ষেপও করে। মেয়েটিকে ওইভাবেই ঘরের মধ্যে ফেলে রেখে তারা বেরিয়ে চলে আসে।
তারা হয়তো বুঝতে পেরেছিল, পেয়েও হয়তো পাত্তা দেয়নি। এবং ওখানে কি হয়, টাকা দিয়ে ওই যে কিপার যাদেরকে বললাম, ওই কোঠার কিপারদের টাকা দিয়ে তারা যায় ভেতরে, এবং তারা যদি খুব স্যাটিসফাইড হয়, অর্থাৎ খুব খুশি হয়, তারা বেরিয়ে কিছু বকশিস দেয় বাইরের লোকেদের, বা অনেক সময় যারা যৌনকর্মী তাদেরকেও হাতে বকশিস দেয়। এক্ষেত্রে সেটা ছিল না, মেয়েটিকে কোনো বকশিস দেওয়া হয়নি। তারা বেরিয়ে এসে বাইরে যারা ছিল, যারা আর কি দালাল বল, কিপার বল, তাদেরকে বেশ মোটা টাকা বকশিস দিয়ে তারা বেরিয়ে আসে। তারাও খুশি হয়ে গেছে, তারা ভেবেছে সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তারাও আর মেয়েটির খবর নেয়নি যে মেয়েটি কেমন আছে। এতটাই তারাও বেশি মানে নিষ্ঠুর যেটাকে বলা হয়। মেয়েটি ওখানে অর্থাৎ মরে পড়ে রইল সারা রাত। ওই রকম প্যাথেটিক একটা মৃত্যু সে পেল, জল তো পেলই না, এবং তার দেহ সারা রাত পড়ে রইল। ভোরের পর যখন তাকে ডাকতে গেছে, বা হয়তো তারা বুঝতে পেরেছিল যে মেয়েটি কেন উঠছে না বা কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন তারা দেখতে পেল মেয়েটি মারা গেছে। এবং সেই মেয়েটিকে রাখা হয়েছিল ওই ঘরটাতেই, যেই ঘরে রোজিকে রাখা হয়েছিল এবং টিনাকে রাখা হয়েছিল। তখনও পর্যন্ত ওই যে বিল্ডিংটা তখনও চালু ছিল। এই ইনসিডেন্টটার পর থেকে ওই যে বিল্ডিংটা, সেখানে প্রচুর হন্টিংস শুরু হলো। যেসব কাস্টমার্সরা আসতো তারা ভয় পেত, যেই মেয়েরা ওখানে থাকতো, যেসব যৌনকর্মীরা, তারা ভয় পেত, তারা ওখানে থাকতে চাইতো না। তো আস্তে আস্তে কি হলো, ওই যে বিল্ডিংটা ওটা বন্ধ করে দিতে ওরা বাধ্য হলো, কারণ কাস্টমার যদি ওদের থেকে চলে যায় এটা ওদের একটা বড় লস। আর যারা ওখানে যৌনকর্মী আছে তারাও যদি থাকতে না পারে, সবাই মিলে যদি বলে যে আমি থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, তো অবভিয়াসলি মুভ করে দেওয়া ছাড়া ওদের কাছে কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে কি হলো, আস্তে আস্তে ওই বিল্ডিংটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, অ্যাবান্ডেন্ড হয়ে গেল। এইটা হচ্ছে এই ঘটনাটা। তো তারপরে কি হলো, এই যে ওদেরকে শিফট করে দেওয়া হলো, এরপরে যেই হন্টিংসগুলো দেখা যেত সেটা অল্প অল্প করে আমি বলি, যেটা আমি শুনেছি। ধর নিচ দিয়ে কিছু লোকজন যাচ্ছে, হঠাৎ করেই দেখতে পেত ওই যে অন্ধকার বিল্ডিংয়ের বারান্দায় কেউ একটা দাঁড়িয়ে রয়েছে যার গায়ে আগুন জ্বলছে। এটা দেখতে পেত, অনেকে দেখতে পেত। যারা জানতো তাদের কথা আমরা বলতে পারি যে হ্যালুসিনেট করছে। যারা জানে না তারাও দেখতে পেত। তারা দেখতে পেতে ভাবতো যে সত্যি সত্যি কেউ গায়ে আগুন দিয়েছে। এরকম বহুবার হয়েছে যে এরকম দেখতে পেয়ে তারা ছুটে চলে এসছে বাঁচানোর জন্য, কিন্তু এসে দেখতে পেয়েছে না সেরকম কিছু ঘটেনি কারোর সঙ্গে। তো এই জিনিসগুলো যখন হওয়া শুরু করলো, তখন ওরা মানে ততদিন যেই অ্যাবান্ডেন্ট যে ঘরটা ছিল ওটার দরজাটা খোলাই থাকতো, ওখানে তো কেউ নেই, আর কে কি চুরি করবে ওখান থেকে, খোলা থাকতো। তারপরে কি হলো, ঘরটা বন্ধ করে রাখা হতো। এই ইনসিডেন্টগুলো ঘটতো। আর ওই মেয়েটি কি, বাচ্চা যে মেয়েটিকে, ওকেও দেখা যেত ওই যে বারান্দাটা, টানা বারান্দাটা, ওখানে ওরকমভাবেই হাতে ভর দিয়ে কেউ একটা ঘষতে ঘষতে এগোচ্ছে। তো অনেকে আছে মনে করতো যে ও পালানোর চেষ্টা করছে, তখন ওকে ধরে আবার ঘরে ভরে দেওয়ার জন্য যখন আসতো দেখতে পেতো না আর কেউ নেই। তো এই ধরনের হন্টিংসগুলো প্রায়ই ওখানে ঘটতো, লোকে ভয় টয় পেত। তো তারপর থেকে আমি যেই সিচুয়েশানটা বললাম সেটা ছিল। এরপর যেটা হলো, এই যে রোজির কথা বলছি, অনেক বছর কেটে যাওয়ার পর সেও বুঝতে পেরেছিল যে এইটাই তার ভবিতব্য, সে এখান থেকে বেরোতে পারবে না কোনোভাবেই। এক প্রকার সে মেনেই নিয়েছে, এখনও তাই মেনে নিয়েছে ব্যাপারটাকে, যে ও আর চেষ্টা করে না ওখান থেকে বেরোনো, ওরা চেষ্টা করে না। তো একদিন ওরা আর কি করে, এখনকার কথা বলছি, দিনের বেলায় নিজেদের মতো থাকে, নিজেদের রান্না টান্না করার পর মানে বিকেলের পর থেকে তাদের কাজ শুরু হয়। ও সেদিনও মানে দিনের বেলা রান্না করার জন্য নিচে নেমেছিল। নিচে মার্কেট রয়েছে, সেখান থেকে কিছু কেনার জন্য, শপিং করার জন্য, শপিং মানে ওই চাল ডাল ইত্যাদি এসব কেনার জন্য ও বাইরে বেরিয়েছে, কিনছে। সেই সময় একটা লোককেও দেখতে পায়। লোকটার পরনের মানে ওখানে যে ধরনের মানুষটা আসে তাদের থেকে তার পরিধেয় বস্ত্র একটু আলাদা, অন্যরকম। তার গায়ে ধুতি পাঞ্জাবি ছিল, ধুতির রং তো সাদা, আর যে পাঞ্জাবিটা ছিল সেটা লাল রঙের পাঞ্জাবি। তার গলায় নাকি ওই তোর পদ্মবীজের মালা, ক্রিস্টালের মালা এরকম ছিল। আর সেই মানে লোকটাকে দেখতে খুব ভালো, মানে তাকে দেখে কোনো ব্যাড ভাইব আসে না বা ভয় লাগে না, এরকম মানে খুব সৌম্য চেহারা যেটাকে বলা যায় সেরকম দেখতে একজন লোক, ভদ্র চেহারা একজন লোক। তিনিও ওই দোকানে এসেছিলেন কিছু কিনতে। তো যে দোকানদার
সে ওই লোকটিকে রেফার করছিল বা অ্যাড্রেস করছিল জ্যোতিষবাবু বলে, অর্থাৎ বোঝা গেল তিনি একজন জ্যোতিষী মানুষ। তো এবার যে রোজি, সে তার নিজস্ব ভঙ্গিতে, এবার তার এত বছর উনি ওখানে রয়েছে, ওর কথা বলার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তো ওর নিজের ভঙ্গিতে বলেছে, বাবু আমার হাতটা দেখে দে তো, আমি কি এখানেই মরবো না মুক্তি আছে আমার? ও হাতটা এগিয়ে দিয়েছে। তো জ্যোতিষ যিনি ছিলেন উনি ওর হাতটা দেখলেন বেশ অনেকক্ষণ ধরে। দেখার পর উনি বললেন উনি নাকি রোজির দিকে অনেকক্ষণ চেয়েছিলেন সাইলেন্টলি, মানে অ্যাজ ইফ উনি নিজেকে প্রিপেয়ার করছিলেন কিভাবে বলবো আমি। উনি হয়তো কোনো আশা দেখতে পাননি। উনি শেষ পর্যন্ত বললেন যে দেখো, আমাদের তো পূর্বজন্মে প্রচুর খারাপ কাজ থাকে, ভেবে নাও তুমি পূর্বজন্মের কোনো পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করে গেলে, আশা করি পরজন্ম তোমার সুখের হবে, মানে এই জন্মে ওর আর মুক্তি নেই। কতটা প্যাথেটিক শুনতে লাগে। হ্যাঁ, মানে উনি ডিরেক্টলি বললেন না ভদ্র মানুষ বলে, উনি ইনডাইরেক্টলি বললেন, বলে বুঝিয়ে দিলেন। তো রোজি যে সে বলছে যে তাহলে আমি কি করব, আমার কি করার আছে, আমার তাহলে আর কি মুক্তি নেই? তো উনি তাই বললেন, উনি আর কিছু বলছেন না, চুপ করে আছেন। তখন উনি রোজি হাতটা সরিয়ে নিয়েও বলছে, আমার কাছে তো আর টাকা নেই, যা ছিল আমি দোকানে দিয়ে দিলাম জিনিসপত্র কিনে, আমি শুধু আপনাকে ধন্যবাদ দিতে পারি বলেও হাতটা জোর করেছে। উনি কি করলেন, মানে উনিও টাকা পয়সা চাইলেন না বা কিছু বললেন না, উনিও সাইলেন্ট হয়ে গেছেন। ওনারও হয়তো মন ভেঙে গিয়েছিল। উনি শুধুমাত্র রোজির মাথায় হাত রাখলেন আশীর্বাদের মতন। ওই যে একটা স্পর্শ পেল, ও বলছে এতদিন পুরুষ মানুষও বলেনি, ও বলেছিল কোট আনকোট বেটা ছেলে স্পর্শ, মানে ছোঁয়া তো অনেক পেয়েছি, প্রত্যেক ছোঁয়ার মধ্যে একটা পশু ভাব থাকে, ওর মধ্যে লোভ থাকে, অত্যাচার থাকে। কিন্তু ওই যে একটা স্পর্শ আমি বহু 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 বছর পর পেলাম, যেখানে একটু স্নেহ ছিল, একটু ভালোবাসা ছিল, ওইটুকু ভালোবাসা পেয়ে ওনা নিজেকে কন্ট্রোল করতে পারে। ও হাউ হাউ করে কেঁদে ওই যে মানুষটি তার পায়ে পড়ে গিয়ে বলছিল, তুমি তো বললে যে আমার এখান থেকে আর মুক্তি নেই, অন্তত এখানে যে কটা দিন আছি আমি, মরার আগে পর্যন্ত আমাকে একটু শান্তিতে বাঁচতে সুযোগ দাও। তখন উনি যে লোকটি তিনি বললেন যে আমি তোর জন্য আর কি করতে পারি বল, আমার আর ক্ষমতাই বা কতটুকু, যদি আমার ক্ষমতায় কুলোয় বল, আমি নিজের মানে দিক থেকে চেষ্টা করব, তোর কি লাগবে বা কি তোর সাহায্য লাগবে। তখন ও এরকম বলল যে আমাদের এইখানকার এরকম বিষয়, আমার সাথে এটা হয়েছে, তারপর থেকে এই পুরো ইনসিডেন্টটা বা ওই যে পুরো একটা ঘটনা ও দেখেছিল, সেই জিনিসটা ওকে যে হন্ট করছে, ও ঠিক করে ঘুমোতে পারতো না, ওই এতগুলো বছর ওইভাবেই ওই ট্রমার মধ্যেই রয়েছে, কিন্তু ও ঠিক করে ঘুমোতে পারতো না, প্রায় ওই কান্নাটা ওর কানে আসতো, ও মানে আরও বেশি মানে কি বলবো স্টিফ হয়ে যেত, নিজের মধ্যে থাকতো না, ডিপ্রেসড হয়ে যেত, অ্যাংজাইটি কাজ করতো ওর মধ্যে। তো বলছে এইগুলো থেকে অন্তত আমাকে একটু মুক্তি দাও। তখন উনি যে জ্যোতিষ যিনি ছিলেন তিনি একটু কৌতূহলী হলেন, বললেন যে কোথায় হয় ব্যাপারটা, আমাকে একটু দেখাতে পারবি? তো নিয়ে গেল, ওনাকে নিয়ে যাওয়ার পর ঘরটা দেখালো। উনি ঘরে প্রবেশ করেই বুঝলেন, আগে থেকে যে একটু বলা তো ছিলই, প্রবেশ করেই বললেন না, জায়গাটা ভালো নয়, এখানে থাকতে পারবো না, যদি কিছু কাজ না করা হয় এখানে থাকা যাবে না। এবার উনি যেটা বলেছিলেন যে যারা ওখানে মারা গিয়েছিল তাদের যে বিদেহী আত্মা ওখান ছেড়ে আর বেরোতে পারছেন না, ওখানে ওরা একটা লুপে আটকে গেছে। যেই দিন তাদের মৃত্যু হয়েছিল ওই যে দিনটা, ওই মোমেন্টটার মধ্যেই নাকি ওই বিদেহী আত্মাগুলো আটকে গেছে। মানে এই যে মৃত্যু যন্ত্রণা, সেই দিন থেকে আজ অবধি ওই মৃত্যু যন্ত্রণাটা ওরা প্রতিক্ষণ পাচ্ছে। মানে খুবই ডিস্টার্ব দুটো আত্মা ওখানে রয়েছে বলা যায়, দুটো বা তিনটে। তো ওখানে ফার্স্টে যে কান্নাটা হচ্ছিল, হ্যাঁ সেটা তো আর কিছু। এবার কত বছর থেকে ওখানে কি হচ্ছে, দুটো তিনটে, হ্যাঁ দুটো ট্রেস ওই মহিলাটি বলতে পেরেছে। ওর হয়তো জানা দুটো, হয়তো ওখানে 200 জন আছে, হতেই পারে, কে বলতে পারে। এটা তো আজকের বিষয় নয়, বহু
আর প্রচুর যৌনকর্মী ওখানে অত্যাচারিত হয়েছে, তাদের মৃত্যু ঘটেছে এবং প্যাথেটিক মৃত্যু হয়েছে, কারোর মৃত্যু স্বাভাবিক হয়নি। তো সেই দিক থেকে দেখতে গেলে খুব খারাপ একটা জায়গা। তো উনি ওটা দেখলেন, বললেন যে আমি অমুক দিন আসবো, একটা বিশেষ দিন বললেন, তার আগে এখানে কিছু করা যাবে না, এখানে আমাকে কাজ করতে দেবে না, এটা নাকি উনি বলেছিলেন। তো উনি এলেন, আসার পর উনি মানে রোজই অল্প অল্প করে বলছিল, আমি সেটা বলছি, তুই একটু বলে দিস যদি তোর মনে হয় যে এটা কী ধরনের কাজ, আমি তো বুঝতে পারিনি, তুই হয়তো বুঝতে পারবি। উনি প্রথমেই যেটা করলেন, নিজে আগে ঘরটার ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে ভিতর থেকে বাইরের দিকে মুখ করে নুন, সিঁদুর আর কুমকুম যেটা হয় সেটা উনি বাইরে লাইনের মতন করে 3টে লাইন এঁকে দিলেন। এঁকে দেওয়ার পর ভিতরে, ঘরের ভিতরে 4 দেওয়ালে 4টে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা আর হচ্ছে হলুদের ফোঁটা উনি দিয়েছিলেন। দেওয়ার পর ভিতরে যে হোমাগ্নি টাইপের যেটা হয়, মানে কাঠকুটো জেলে যেটা আগুন করা হয়, কি হয়েছিল ওটা বলছে, কাঠ জড়ো করা হলো, কোনো রকম কিন্তু দাহ্য পদার্থ দেওয়া হয়নি, জাস্ট দেশলাই বা লাইটার যাই হোক ওটা দিয়ে আগুন দেওয়া হবে। দেশলাইটা নিয়ে কাঠের কাছে যেতেও পারেনি, দপ করে আগুনটা জ্বলে উঠেছে। এবার এটা ওরা বুঝতে পারছে না, রোজই নিজে দেখেছিল বাইরে থেকে। আমার মনে হলো যে দেশলাইটা কাঠের গায়ে লাগেইনি, তার আগেই পুরো কাঠটা একসাথে দপ করে জ্বলে উঠছে এবং অনেকটা হাইট হয়ে গেছে আগুনটা। এটা কিভাবে হয় আমি জানি না, আমি শুনেও বুঝতে পারিনি। ওই যে হোমের আগুনটা জ্বললো, পচা চামড়া পোড়া গন্ধ, মাংস পোড়া গন্ধ বের হচ্ছে। নজর কাটাবার সময় অনেক ধরনের বিধি করি আমরা, ঠিক আছে, অনেকে দিই, গন্ধ না পেলেও ঠিক আছে, কিছু একটা রয়েছে। অনেকে চামড়া পোড়া, মাংস পোড়া গন্ধ পায়, তার মানে কিছু একটা রয়েছে। আর এখানে যে পুরো পার্টিকুলার কন্ডিশনটা বলছি, শুনি এই ঘর থেকে ওনাদেরকে বার করতে চাইছিলেন, দ্যাটস ওয়াই গেটের যে সামনে 3টে দাগ করলেন কুমকুম, সিঁদুর আরো কিছু দিয়ে। মেনলি এই যে জায়গাটা, মানে যদি যজ্ঞের আগুন থেকে চামড়া পোড়া গন্ধ পাওয়া যায়, মাংস পোড়া গন্ধ পাওয়া যায়, ঠিক আছে, মানে তুই বিশ্বাসও করতে পারবি না, পডকাস্টে বলতেও পারবো না, মানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো তো সে জানেনি, সে বলতে পারেনি, অনেক সিগনিফিক্যান্ট ব্যাপার। হ্যাঁ, কারণ তার পক্ষে তো জানা সম্ভব নয় ব্যাপারটা, আর আমিও জানি না যে আমি শুনে বলে দেবো যে এই ঘটেছে। তবে আমার মনে, তুই যেটা বললি এই যে 3টে দাগ টানা হয়েছিল, এটা কি কোনো পাথওয়ে ক্রিয়েট করা বা রাস্তা ক্রিয়েট করা বেরোনোর জন্য? আর ভেতরে দেখবি ফটো দিয়েছিল চন্দনের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটা খুব মানে স্পেসিফিক একটা রিচুয়াল, মানে খুব গুপ্ত একটা ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এন্ড প্রসেস তো বলতেই পারবো না এখানে, অবভিয়াসলি অন ক্যামেরা, এটাও তো বলা যায় না, বাট এটা হচ্ছে মানে মুক্তি দেওয়ার জন্য। বাট যেটা বলছিস না, চামড়া পোড়া গন্ধ বা মাংস পোড়া গন্ধ, ঠিক আছে, বল তুই এটা, বাট আমার যেটা মনে হচ্ছে কিছু করতে পারবে না, একদম সেটাই আমি আসছি, কিছু করতে পারবে না, একদম আমি আসছি ব্যাপারটা। এই জিনিসটা যখন হলো, ওই ভদ্রলোক হাতে ওই দেশলাই কাঠি জ্বলন্ত, তখনও এইভাবে উনি দাঁড়িয়ে রয়েছেন, মানে দেশলাই কাঠিটা ওটাতে লাগেইনি, তার আগেই আগুন জ্বলেছে। তখন উনি বললেন এই আগুনে কাজ করা যাবে না, এটা জ্বলছে জ্বলুক, জ্বলে পুরোটা ফুরিয়ে যাক, যতটা জ্বলছে জ্বলুক, ওকে। তো এইটা জ্বলছে জ্বলুক, এই কাঠে কাজ করা যাবে না, এই আগুনে কাজ করা যাবে না, এটা যতক্ষণ এটা নিজে নিজে জ্বলছে, যতক্ষণ জ্বলছে ওটা জ্বলে পুরোপুরি আগুনটা যখন নিজে থেকে নেভে যাবে, তারপরে ছাইটা সরিয়ে জায়গাটাকে পরিষ্কার করে আবার নতুন করে কাজ করতে হবে। তো ওইটুকু আগুন, মানে খুব বেশি কাঠ তো জড়ো করা হয়নি, ওই আগুন নাকি 1.5 দিন জ্বলেছিল এবং কন্টিনিউয়াস ওরকম বিশ্রী গন্ধ আসছে। আর আরেকটা জিনিস অদ্ভুত বলেছিল, কাঠ জ্বললে একটা বিশেষ শব্দ হয়, আমরা সবাই জানি, ফাটফাট করে ফাটে, হ্যাঁ, গাঁট ফাটে, তারপর আগুন জ্বলে একটা পটপট করে আওয়াজ হয়, ওটা নর্মাল। ওখান থেকে আওয়াজটা আসছে সেই সিটির মতো, ফি করে একটা আওয়াজ আসছে, কান্না, কাইন্ড অফ ওরকম, মানে ওরকম আওয়াজ আমরা শুনিনি কখনো। আর ওটা ফ্লাকচুয়েট করছে, কমছে বাড়ছে, মনে হচ্ছে অনেকগুলো হচ্ছে, আবার মনে হচ্ছে একটাই চলছে, এরকম। আর ওই জিনিসটা যখন হচ্ছে, ও যে ওরকম কান্নাটা বারবার শুনতে পেতো, হ্যালুজিনেট করতো, অডিটরি হ্যালুজিনেশন যেটাকে আমরা বলতে পারি, যেটাও শুনেছিল অনেক আগে,
হ্যালুসিনেশন বলা যায় কি সেটা আমি আমার কোশ্চেন রয়েছে। মানে আমি ওটাকে সায়েন্টিফিক্যালি বলছি, আমি হ্যালুসিনেশন ভাবছিলাম। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে ও খুব তো ট্রমাটাইজড হয়ে গেছিল ওটা শোনার পর, তো ওটাকে বারবার ওর মাথায় ঘোরাটাকে আমি সাইকোলজিক্যাল প্রবলেম হিসেবে ধরতেও পারি। তো ওই জিনিসটা না ওর মাথার মধ্যে প্রচন্ড ভাবে করছে, মানে ওর মনে হচ্ছে কেউ একটা বুক ফাটা কান্না কাঁদছে, কোনো বাচ্চা মেয়ে, ও সেটা সহ্য করতে পারছে না, কারণ ওর একটা ট্রমা অলরেডি রয়েছে যে ও ওই বয়সেই ওর সাথে এই ব্যাপারটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছে ও নিজে কাঁদছে, বুঝতে পারছি, ও নিজের সঙ্গে হচ্ছে ব্যাপারটা, রিলেট করতে পারছে খুব বেশিভাবে। তো ও না কানে হাত দিয়ে নিজের ঘরে একবার যাচ্ছে, একবার বাইরে আসছে, একবার ঘরে এসে ওই ভদ্রলোককে বলছে আমি পারছি না, এটা বন্ধ করুন। তখন উনি বলছেন না, এটাকে কিছুতেই বন্ধ করা যাবে না, এটা যতক্ষণ না নিজে জ্বলে নিভে যাচ্ছে নতুন করে কাজ আমি শুরু করতে পারবো না। তো 1.5 দিন ওইটা টানা জ্বলার পর, আমি জানি না ওইটুকুনি মানে কাঠ কি করে 1.5 দিন জ্বলতে পারে, হার্ডলি হয়তো 1.5 ঘন্টা জ্বলতে পারে। আগুনে অনেক কিছু পবিত্র হয়। আর আগুনের রংটা, ও বলছিল আগুনের রংটা অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছিল, এটা আমি জানি না কিভাবে হয়। আগুনের রং তো আমরা জানি কিরকম হয়, হলুদ কমলা টাইপ, আগুনের রংটা নাকি চেঞ্জ হচ্ছিল, একবার একটু সবজেটে, একটু নীলচে এরকম লাগছিল। এই জিনিসটা হওয়ার পর 1.5 দিন জ্বলার পর আস্তে আস্তে আগুনটা থিতিয়ে গিয়ে আগুনটা নিভে গেল। তারপরে ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হলো, উনি নিজেই করলেন ভদ্রলোক। এরা অ্যালাউ করেছিল? হ্যাঁ, কারণ ওরা করেছিল, কারণ ওদেরও তো একটা ভয় আছে, ওরাও তো ভয় পায় ব্যাপারটাকে, আর ওরা ভাবছে এটা যদি মুক্ত হয়ে যায় আরো আমরা মেয়ে বসাতে পারবো, আরো কাস্টমার বাড়বে, ওরা নিজের লাভ দেখছে অবভিয়াসলি। তো ওরা বলেছিল যে ঠিক আছে করা হোক। এবার ওখানে যারাই আছে কিনা, কিপার বল বা মালকিন বল, তারা নিজেরাও কিন্তু ভিকটিম, এটা আমরা ভুলে যাই বয়সকালে গিয়ে, তারপর তো এইসব করে। হ্যাঁ, তারাও হয়তো ছোটবেলায় এইভাবেই এসেছিল, সেই জায়গা থেকে এগুলো করে। তারাও একটা না একটা জায়গায় তাদের একটা সফট কর্নার আছে, দেখায় না, একদমই তাই, কারণ ওরা নিজেটা শেষ হয়ে যাবে। আর এই কিপার হওয়ার জন্য বা মালকিন হওয়ার জন্য কি লেভেলের যে মারপিট, আমরা পলিটিশিয়ানদের মারপিটও ওদের কাছে হার মেনে যায়, কারণ ওইটা যদি না হতে পারে ওদের জীবনে আর কিছু নেই, না খেতে পেয়ে মারা যাবে, একদমই তাই। সেই কারণে এতটা লড়াই ওই পোস্টটা পাওয়ার জন্য। তো সেই কারণে ওরা রাজি হয়ে গিয়েছিল, জিনিসটা করানো হলো। এবার দ্বিতীয়বার যে দ্বিতীয় দফায় যে হোমটা শুরু হলো, উনি হোম করছেন বসে, উনি বলেছিলেন আশেপাশে কেউ থেকো না, আমি নিজের মতো নিজে কাজ করছি, কেউ আর ছিল না ওখানে। একটা সময় দেখা গেল সন্ধে বেলায়, তখন ওই বিকেলটা পড়ে এসছে এরকম টাইমে, ওই ভদ্রলোক নাক মুখ চাপা দিয়ে হাত দিয়ে দৌড়তে ওখান থেকে বেরোচ্ছেন। আর ওনার যে উনি খালি গায়ে ছিলেন তখন, খালি গায়ে, আর গলায় বোধহয় কিছু একটা জড়ানো ছিল, ওই উড়নি টাইপের কিছু, ওনার বুক সারা গায়ে রক্ত, মানে ওনার নাক মুখ দিয়ে রক্ত উঠছে। ওরকমভাবে বেরিয়ে ছুটতে এবার ওখানে যারা ছিল, যারা অন্যান্য যৌনকর্মী, তারা জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার। উনি আর কিছু বলতে পারেননি, উনি ওখানেই ঘরটা থেকে বেরোলেন, কিছুটা এলেন দৌড়তে ধপ করে পড়ে গেলেন, ওখানেই মারা গেলেন, ওখানেই মারা গেলেন। তারপর আর কিছু হলো না। এইটা নিয়ে অনেক পুলিশ কেস হয়েছিল নাকি, অনেক বড় জলঘোলা হয়েছিল, সেটা ওই সব বিষয়ে আমি আর যাচ্ছি না। তো আলটিমেটলি আর কিছু সলভ হলো না। ওই যে বিল্ডিংটা ওই যৌনপল্লীতে আজও আছে একইভাবে। এই যে রোজির কথা বললাম, সে আরও 2বার বিক্রি হয়েছিল, ঠিক আছে। আমাদের শহরেই আরেকটি যৌনপল্লীতে তাকে একবার বিক্রি করা হলো, পুনরায় আবার এখন তিনি ওখানে ফিরে গেছেন, মানে আরও 2বার তিনি বিক্রি হয়েছিলেন, মানে তার মালিক বদল হয়েছে। তো এখন সেখান থেকেই উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি আমি তোকে বললাম না যে আমার সাথে 2বার যোগাযোগ করেছিলেন। প্রথম দফায় অনেকটা বলেছিলেন, বলে উনি ওনার যে ফেক প্রোফাইলটা উনি ডিলিট করে দেন সিকিউরিটি পারপাস। তারপরে আবার একটি নতুন ফেক প্রোফাইল গঠন করে বাকিটা আমাকে শুনিয়ে তারপরে আবার ওটাকে ডিলিট করে দেন, যেটা সেকেন্ডবার আগে। হ্যাঁ, ওটা একজন মুসলিম বললি যে জানার জন্য আমাকে আবার। হ্যাঁ, আমি তোকে বললাম না, আমি এখনো পুরোটা জানতে পারিনি, পুরোটা জেনে আমি তোর সাথে যোগাযোগ করছি। তো ওইটাই হয়েছিল। উনি বললেন, তারপর উনি বলছেন যে এখনো ওখানে সেই জিনিসটাই রয়েছে। উনি বলছেন যে ওই মেয়েটাকে আমি না আর ভুলতে পারছি না, কারণ আমার বারবারই আমি যখনই ওকে ভিজুয়ালাইজ করি বা দেখতে পাই, আমার মনে হয় যে ওই মেয়েটা আমি না, আমারই ছোটোবেলাটাকে আমি দেখতে পাচ্ছি। তোর কি মনে হয় যে এইটা থেকে কি বেরোনো যাবে কখনো? কোনটা থেকে?
এই যে হন্টিংসটা হচ্ছে ওই বিল্ডিংটাতে, ওদের কি কখনো মুক্তি দেওয়া যাবে? যাবে, কিন্তু কেউ করতে পারবে না সেটা। মানে করতে দেবে না বলছিস? যারা মারা গেছেন তারা না, ওখানে যারা আশেপাশে উপস্থিত রয়েছেন তারাই করতে দেবে না। করতে দেবে না, তার থেকেও বড় কথা হচ্ছে ওদের যা এখন মেন্টালিটি বা যা টেন্ডেন্সি না, ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে সেই ধরনের কাজ ওরা করতে পারবে না। অনেক আচার বিচার রয়েছে ওদের, সো কল্ড ব্যবসাতে অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, বাট এতগুলো মানুষ ওখানে থাকে, মানে কি বলবো, মানে শুনে কি ফিল হচ্ছে বোঝাতে পারবো না, মানে কিছুই ফিল হচ্ছে না, নাম লাগছে ভেতরটা, পুরো অবশ টাইপের ফাঁকা হয়ে গেছে, রাইট? হ্যাঁ। আর তুই বললি রোজি যিনি আছেন, ঠিক আছে, সে আমাদের এই ঘটনা শোনে বা কল রেকর্ডিং শোনে, কেন শোনে? মানে যে জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা যেখানে থাকে সেখানে এত হরিফিক ব্যাপার স্যাপার রয়েছে, আলাদা করে এগুলো শোনার কারণটা কি? দেখ, উনি নিজের লাইফে বা ওনারা যারা যৌনকর্মী ওখানে আছেন আরও অন্যান্য, তারা যে হররের মধ্যে দিয়ে নিজেরা গেছে না, তারপর এই হররগুলো না শুধুমাত্র ফান লাগে তাদের কাছে, খুব এন্টারটেইনিং ব্যাপার লাগে, এগুলোতে তারা আর ভয় পায় না, কারণ তারা এত কিছু সহ্য করেছে, এত কিছু দেখে নিয়েছে না নিজের জীবনে, ওদের মধ্যে থেকে না ভয় জিনিসটা চলে গেছে। ওরা এই ব্যাপারটাকে পুরোপুরি এন্টারটেনমেন্ট হিসেবে নেয়। ওরা বলছিল, মানে রোজি বলছিল যে ওনার যে আরও দুজন বান্ধবী ওখানে আছেন, তারা তিনজনে মিলে তারা নাকি শোনে, মানে ফরওয়ার্ড করে, এই নতুন ভিডিও চলে এসছে কৌস্তবের, এনে দেখ চল আজকে আমরা এটা দেখবো, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে হয়। তো ওদের কাছে না মনে হয় এটা বাইরের দুনিয়ার সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে, মানে বাইরে কি ঘটছে, সাধারণ মানুষের জীবন কিভাবে কাটাচ্ছে। ও বলছে যে আমরা যখন চোখ বন্ধ করে শুনি, আমরা ওই যে জীবনটা একটুখানি বেঁচে নিই। বিশাল হিট করলো এটা, বিশাল ডিপ ছিল এই কথাটা, সত্যি। এবার উনি বলছিলেন যে যখন কোনো পরিবারের কথা হচ্ছে বা কোনো অফিসের কথা হচ্ছে, আমরা ওইটুকু টাইমের জন্য ওই চরিত্রটা হয়ে যাই। তখন মনে হয় যে হ্যাঁ, মানে ওইটুকু টাইমের জন্য তাদের মনে হয় যে হ্যাঁ, আমাদের একটা সাধারণ লাইফ আছে, স্বাভাবিক আমরা লাইফ লিড করছি, পডকাস্ট শেষ হয়ে গেল কি কল রেকর্ডিং শেষ হয়ে গেল, আবার ব্যাক টু দ্য হেল। আমি যখন কিউরিওফাইড স্টার্ট করেছিলাম তখন ভাবিনি যে এত মানুষের লাইফে পৌঁছে যেতে পারবো বা এত মানুষের কাছে পৌঁছতে পারবো, তারা শুনবেন। বা আমি রোজির ভালো নাম জানি না, বাট রোজি, তুমি যদি এই ভিডিওটা দেখো, ঠিক আছে, এই সম্পূর্ণ যে ভিডিওটা রয়েছে, এই সম্পূর্ণ যে পডকাস্টটা রয়েছে, তোমার যে গল্প রয়েছে জীবনের, সেটা আমি সবার সাথে শেয়ার করছি। আশা করছি ভালো থাকো। মানে ভালো থাকা কাকে বলে এই 1.5 ঘন্টার পরে আমি আর বুঝতে পারছি না, ঠিক আছে, বাট চাইবো একটা জিনিস, সেটা হচ্ছে যেখানে থাকো, যেমনভাবে থাকো, বেঁচে থাকো, ঠিক আছে, কোনো পদক্ষেপ নিও না। আর যদি কখনো কোনোভাবে হেল্প করতে পারি বা কিছু পারি, ঠিক আছে, যোগাযোগ করতে পারো, একদম ভেতর থেকে বলছি। অ্যান্ড আশা করি লাইফে, জীবনে আরও বেটার জায়গাতে, জানি না কীভাবে, বাট চাইবো যাতে ভালো থাকো, বেটার জায়গাতে যেতে পারো, এই নরকের থেকে যাতে বেরোতে পারো। ভাই পুরো মানে কি বলবো। তো এটা থেকে আমি একটা নিজের ছোট্ট ভালো লাগে একটু শেয়ার করি, যেটাতে তোর একটু ভালো লাগলো যে যারা এতটা অত্যাচারিত তারাও তোর কাছে, মানে তোর পডকাস্ট শুনে বা কিছুটা হলেও একটু স্বস্তি পাই, সামান্য সময়ের জন্য হলেও। আমার নিজের ক্ষেত্রে একটু ভালো লেগেছিল যে তারাও আমার বই পড়ে। একদম, অনেক মেয়েরা আছে ওখানে, তোর মাধ্যমেই ঘটনাটা শেয়ার করতে চাইছে। হ্যাঁ, এবং কেন বলছি, আমি দেখ তোর পডকাস্টে আসার পর তুই বলেছিলি যে আমি লেখালেখি করি, আমার কি বইপত্র আছে তুই দিয়েছিলি, সেই থেকে অনেক মেয়েরা রয়েছে যাদের স্বপ্ন ছিল তারা পড়াশুনো করবে, বড় হবে, কিছু একটা নিজের পায়ে দাঁড়াবে, কিছু একটা কাজ করে, তারা আর করতে পারছেন। তো তাদের মধ্যে ওই বই পড়া, পড়াশুনো করার খিদেটা এখনও রয়ে গেছে। তারা কি করে, তারা বিভিন্ন, অনেকেই আছে, সবাই বলবো না, বাট অনেকেই আছে তারা বই পড়ে, এবং তাদের মধ্যে এরকমও আছে যারা আমার বই পড়ে। এবং এইটা দেখে, মানে এইটা শুনে আমার খুব ভালো লেগেছিল। এইগুলোই তো দেখ কাজ, তুই লেখালেখি করিস, তুই এত কাজের মধ্যে ইনভলভড,
ঠিক আছে, আমি ভিডিও বানাই, আরও অন্যান্য অনেক কাজে ইনভলভ। বাট এইগুলো করার একটাই তো কারণ যে মানুষের কিছু সময়ের জন্য সঙ্গী হয়ে উঠবো বা সাথী হয়ে উঠবো, এর থেকে বড় কিছু তো নেই। ঠিক আছে, মানে একটা মানুষের সপ্তাহে 2-3 দিন তুই 1-1.5 ঘন্টার জন্য পার্ট হয়ে যাচ্ছিস, এটা কত বড় পাওনা সেটা মানে আমরা কেউ বলে বোঝাতে পারবো না। অনেক বড়, মানে আমার মনে হয় যে এন্টায়ার বই পড়ছে কেউ, ঠিক আছে, তুই যেগুলোকে ভেবে ভেবে লিখেছিস, ঠিক আছে, সেইগুলো যখন তারা পড়ছে, মানে ওরা তোর মধ্যে দিয়ে একটা জীবন বেছে নিচ্ছে। একদম তাই, ওরা সেটাই বলছিল। তো দীপাঞ্জনা, আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে তোর নতুন বই কি আছে? কারণ অ্যাম্বিয়েন্সটা খুব ভারী হয়ে গেছে। একদমই তাই, একটু হালকা করা দরকার। তো বলি যে আমার নতুন বই একটা অলরেডি এসে গেছে, একটা গল্প সংকলন এসছে। ওখানে গ্রাম বাংলার ভূত নিয়ে একটা থিম হয়েছে, ওখানে বিভিন্ন ভূতের গল্প আছে, সেখানে আমার একটা গল্প আছে, সেটা হচ্ছে জোকাবুড়ি। তো তুই আমাকে তখন জিজ্ঞেস করছিলি জোকাবুড়ি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জোকাবুড়ি হচ্ছে এমন একটা এন্টিটি যে কিনা জলে থাকে, জলের জলাশয় বা দিঘি, বড় পুকুর, এসব জায়গায় জোকাবুড়ি থাকে। তো জোকা বসানোর একটা ব্যাপার আছে, জোকা বসাতো আগেকার দিনে। আচ্ছা, এবার আমি জানি না তুই এটা শুনেছিস কিনা, কারণ আমি ছোটবেলায় অনেকবার এই গল্পগুলো শুনেছি, আমার দিদার কাছ থেকে, মায়ের কাছ থেকেও শুনেছি, যে অনেক আগে নাকি গ্রামে, তখনকার দিনে তো এই ক্যাটারের ব্যাপারগুলো ছিল না, এখনকার যেরকম আমাদের অনুষ্ঠান হলে বিভিন্ন ক্যাটারিং আমরা খবর দিয়ে দিই, তারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়, বাসনপত্র, রান্না, এভরিথিং। আগেকার দিনে সেটা ছিল না। আগেকার দিনে ঠাকুর পাচকরা আসতো, তারা রান্না করতেন, এবং গেস্টদের যে খেতে দেওয়া হতো বা বড় পুজো হলে যে বাসনপত্রগুলো লাগতো, ওগুলো অত পরিমাণ বাসন সবার বাড়িতে থাকতো না, মানুষ গরিব ছিল, এবার অত বৈভব তারা দেখেনি। তখন তারা কি করতো, যেই পুকুরে বা যেই জলাশয়ে জোকাবুড়ির বাস, সেখানে গিয়ে প্রার্থনা করতো যে আমাদের বাড়িতে অমুক অনুষ্ঠান আছে বা পুজো আছে বা বিয়ে আছে, হোয়াটএভার, তো আমার বাড়িতে তুমি আসবে এবং আমার যে বাসন লাগবে সেটা তুমি দিও, এটা বলে নিমন্ত্রণ করতে হতো জোকাবুড়িকে। যেই রাতে করা হতো, এটা রাতে করা হতো, যেই রাতে এই জিনিসটা করা হতো, প্রার্থনা করে সেখান থেকে চলে আসা হতো, এবং পরের দিন ভোরবেলা দেখা যেত পুকুর থেকে বেশ বড় অ্যামাউন্ট বা যেই পরিমাণ অ্যামাউন্টের বাসন লাগবে ওই অনুষ্ঠানে, ঠিক সেম পরিমাণ বাসন পুকুর থেকে উঠে আসতো। তাই? হ্যাঁ, এই পাড়ে নাকি ওরকম সুন্দর করে সাজানো থাকতো বাসন, এবং নিয়ম ছিল অনুষ্ঠান শেষে সেই বাসন সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্রত্যেকটা বাসন আবার ফিরিয়ে দিতে হতো, মানে পুকুরে ফেলে দিতে হতো। তারপরে যখন আবার কারোর দরকার পড়তো, সেম ওয়েতে তারা প্রার্থনা করতো, তাদের জন্য ঠিক যেই পরিমাণ বাসন লাগা উচিত ঠিক সেই পরিমাণ বাসন সেখান থেকে উঠে আসতো। তো এটা হচ্ছে জোকাবুড়ির মেন গল্প। আর যদি একটা অবস্টেকলস আছে, যদি একটা বাসনও কোনোভাবে মিস হয়, তারপর থেকে আর জোকাবুড়ি বাসন দেবে না। আচ্ছা, ওই যে বাসনগুলো পেতো সেটাকে এবার পুকুরে দিয়ে আসতে হতো? হ্যাঁ, একদম পুকুরে দিয়ে আসতে হতো। একটাও যদি বাসন ফেরত না পাঠানো হতো, তারপর থেকে আর ওই জোকাবুড়ি বাসন দিত না। ওকে, ঠিক আছে, এই বাসনও হতো। আর হচ্ছে মাছের জন্য প্রার্থনা করা হতো, জাল ফেলে রাখা হতো, ঠিক যে পরিমাণ মাছ লাগবে বা যে কটা মাছ লাগবে সেই মাছ ওর মধ্যে থাকতো, সেটা জোকাবুড়ি দিত। হ্যাঁ, ওই মাছ কাউকে নিজে থেকে ধরতে হতো না বা বসে থাকতে হতো না ছিপ ফেলে বা জাল ফেলে, ঠিক ওই পরিমাণ মাছই চলে আসতো, এবং কখনো কেউ অভুক্ত যেত না, আবার খুব বেশি উদ্বৃত্ত হয়ে যেত না, মানে এমন নয় যে ফেলা গেল প্রচুর মাছ হলো, সেটাও হতো না, একদম ঠিক হয়ে যেত। তো এইটা একটা গ্রাম বাংলার সুন্দর একটা ভূতের গল্প আমার মনে হয়েছিল। তো এই আরবান লেজেন্ড যেটা বলা হয়, তো এই বিষয়টাকে নিয়ে আমি লিখেছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, এবং আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো না হারিয়ে যাচ্ছে। একদমই তাই। আমাদের যে এই নতুন জেনারেশন, জেন জি অ্যান্ড জেন আলফা যারা, তাদেরও জানা উচিত যে আমাদের বাংলা তো এমনিতে খুব সমৃদ্ধ একটা জায়গা, তো আমাদের ভূতেরাও খুব সমৃদ্ধ, আমরা ভূতের দিক থেকেও খুব সমৃদ্ধ, আমাদের প্রচুর রকম ভূত রয়েছে, তো তারা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এবং তুই একটা জিনিস লক্ষ্য করেছিস কিনা আমি জানি না, এবং আমি সেটা খুব লক্ষ্য করেছি, মানে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ভূতেদের দিয়ে সমাজটাকে খুব সুন্দর করে তুলে ধরা যায়। কিরকম? যেরকম এই যে এতক্ষণ মেয়েদের ওপর অত্যাচার নিয়ে আমি বললাম, যে মহিলা ভৌতিক এন্টিটি যেগুলোকে আমরা একটু ফানি হিসেবে নিই, এই পেতনি, শাঁখচুন্নি, বা শাঁখচুন্নির আসল নাম মানে অরিজিনাল নাম হচ্ছে শঙ্খচূর্ণি, তো তাদের
তুই যদি অরিজিন দেখিস কেন একটা মহিলা পেতনি হয়ে যাচ্ছে, কেন একটা মহিলা শাকচুন্নি হয়ে যাচ্ছে, তখন তুই দেখতে পাবি এই যে যারা অত্যাচারিত হতেন মহিলারা, তারাই মারা গিয়ে এরকম একটা এন্টিটিতে পরিণত হতো। তো তুই দেখতে পাবি এইগুলো পড়লে তুই বুঝতে পারবি যে তখনকার মহিলাদের সাথে কি কি ধরনের অত্যাচার হতো, একটা সামাজিক দিক তুই পাবি। এরপর ধর ব্রহ্মদৈত্য, কাদেরকে ব্রহ্মদৈত্য বলা হতো, কেন বলা হতো, এবার ব্রহ্মদৈত্যের স্থানটা এত উঁচুতে কেন? এবার তুই যদি সমাজ ব্যবস্থা দেখিস তাহলে দেখবি আগেকার দিনে ব্রাহ্মণ যে ক্যাটেগরিটা তাদের খুব উচ্চ জায়গায় দেওয়া, মানে উচ্চ বর্ণ একজন, তো সেই কারণে তিনি ভূতেদেরও প্রধান, ঠিক আছে। তার একটা টেন্ডেন্সি কি, সে সবাইকে রক্ষা করবে, হ্যাঁ, তার একটা বেশ একটা রোয়াব রয়েছে, সে তার টিকি ঝোলে, অর্থাৎ সে পণ্ডিত, মানে ব্রাহ্মণরা পণ্ডিত হতেন, তার শাস্ত্র জ্ঞান থাকতো। এবার যে কোনো ব্রাহ্মণ মারা গেলেই কিন্তু ব্রহ্মদৈত্য হয় না বলা হয়, তার শাস্ত্রজ্ঞান থাকতে হবে। এবং আরেকটা যেটা আছে যে পৈতে হওয়ার একটা বিশেষ দিন, কিছুদিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে সে ব্রহ্মদৈত্যে পরিণত হয়। আর যদি তার মধ্যে একটা বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়নি, এরকম করে মারা গেছে, তাহলেও সে ব্রহ্ম রাক্ষস হয়। তো এই সব দিক থেকে দেখবি একটা সমাজেরও একটা দিক চলে আসছে। তো এই ব্যাপারটা আমার খুব মজা লাগে। এক্স্যাক্টলি। আর তার থেকেও বড় কথা হচ্ছে দীপাঞ্জনা, তুই যে এই পুরো পোর্শনটা বললি, আজকের ঘটনাটা বললি, সেই ঘটনাতে অনেক ইনসাইট পাওয়া গেছে, অনেক কিছু জানা গেছে। আশা করছি মানে এই পডকাস্টের মাধ্যমে হয়তো বিশেষ কিছু চেঞ্জেস হবে না বা কিছু হবে না, বাট কিছু মানুষ সতর্ক হবে, কিছু মানুষের মানে এদের প্রতি একটা সিম্প্যাথি বল বা যাই বল, ঠিক আছে, আমরা যাদেরকে নোংরা মেয়ে হিসেবে লাগিয়ে দিই, তারা যে অ্যাকচুয়ালি ভিকটিম, এই মানসিকতাটা চেঞ্জ হবে। তারা শুধু মেয়ে নয়, তারা একটা মানুষ, একদমই সেই হিসেবে মানুষজনকে দেখতে হবে। আজকে এই নোটেই আজকের এই ঘটনাটা শেষ করছি। অ্যান্ড একটাই কথা বলবো, এরকম টাইপের ঘটনা শেয়ার করার জন্য থ্যাঙ্কস অ্যান্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন, অনেক ইনসাইটস পেয়েছেন। সমাজের এমন কিছু কিছু তথ্য আপনাদের সামনে উঠে এসেছে যেগুলোর ব্যাপারে হয়তো এতটা ডিটেলসে আপনারা জানতেন না। নতুন হলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে বা আমার সাথে এরকমই কোনো ঘটনা এই পডকাস্টে এসে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে মঙ্গলবার দিন ঠিক রাত 10টার সময়। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।